দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ইয়েস টু পলিটিক্সে। আমি আহমেদ রেজা রয়েছি আপনাদের সাথে। ইয়েস টু পলিটিক্স, যেখানে আমরা রাজনীতিকে দেখতে চাই নতুন প্রজন্মের চোখ দিয়ে, যেখানে আমরা রাজনীতিকে দেখতে চাই নতুন প্রজন্মের প্রশ্ন দিয়ে। ইয়েস টু পলিটিক্স, যেখানে আমরা শিক্ষার্থীদের জন্য উত্তর খুঁজি শুধুমাত্র ভোটের জন্য নয়, সেখানে আমরা উত্তর খুঁজতে চাই ভবিষ্যতের জন্য। এবং আপনারা জানেন দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন হচ্ছে, যে নির্বাচনটি আসলে মূলত 33 বছর পর এই ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং সেই নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কে জিতবে, কে হেরে যাবে, সেগুলো নিয়ে নিশ্চয়ই অনেক ধরনের আলোচনা হচ্ছে। এবং একই সাথে ভোটারদের মধ্যেও এক ধরনের প্রতিক্রিয়া এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে, যদিও তুলনামূলকভাবে সেটি আসলে কম, অনেকেই বলছেন। এবং আজকে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের যেই এজিএস প্রার্থী যারা রয়েছেন তারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং যারা যুক্ত রয়েছেন প্রায় 10 জন প্রার্থী কিন্তু রয়েছেন বিভিন্ন প্যানেলের। তাদের মধ্যে থেকে 6 জন আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন পরিষদের তৌহিদুল ইসলাম নিবিড় ভূঁইয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের এই আয়োজন ইয়েস টু পলিটিক্সে। একই সাথে আমাদের সাথে রয়েছেন ফেরদৌস আল হাসান, সমন্বিত শিক্ষার্থী জোট। আপনাকে স্বাগত জানাচ্ছি ইয়েস টু পলিটিক্সে। আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের সাথে যুক্ত রয়েছেন নাজমুল ইসলাম লিমন, স্বতন্ত্র অধিকার পরিষদ। এবং একই সাথে আমাদের সাথে যুক্ত রয়েছেন শিক্ষার্থী ঐক্য ফোরামের মালিহা নামলা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজন ইয়েস টু পলিটিক্সে। আমি আপনাকে দিয়ে শুরুটা করতে চাই তৌহিদুল ইসলাম নিবিড় ভূঁইয়া। মূলত আমরা আসলে জানতে চাই একটা প্রশ্ন সবার কাছ থেকে খুবই একের পরে একে, সেটি হচ্ছে যে আমরা বলতে চাই ইয়েস টু পলিটিক্স। কেন আসলে বলতে চাই সেটির ব্যাখ্যা ছোট করে আপনাদেরকে একটু দিচ্ছি। আমরা দেখেছি একটা জেনারেশন বড় হয়েছে আসলে মূলত আই হেট পলিটিক্স বলতে বলতে, এবং সেটির একটি দারুণ নেতিবাচক প্রতিক্রিয়া কিন্তু পড়েছে বিশেষ করে রাজনীতিতে। এবং সেইটির কারণে নানান ধরনের ফ্যাসিজম বা স্বৈরাচারী যে ব্যবস্থা সেটি আসলে শক্তপোক্ত হয়েছিল। সেটির বিরুদ্ধে ছাত্ররা, শিক্ষার্থীরা যখন জেগেছে এবং সেটির একটি প্রয়াসে তারা আসলে বলছে যে পলিটিক্সে বা রাজনীতিতে সচেতনতা খুব জরুরি। এবং রাজনীতিতে যদি সচেতনতা বৃদ্ধি পায় তরুণদের মধ্যে, তাহলে আসলে অনেক কিছু ভেঙে চুরে যায়। এবং সেটি একটি উদাহরণ কিন্তু আমরা 2024-এ দেখেছি যে আপনাদের পদচারণায়, আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি ফ্যাসিজমের যে শক্ত ভিত সেটি আসলে বিনষ্ট হয়েছে। ফলে সেই জায়গাগুলো নিশ্চিতে আমরা বলতে চাই ইয়েস টু পলিটিক্স। আপনারা কি মনে করেন? আপনার কাছ থেকে প্রথমেই শুনতে চাই। ধন্যবাদ। কোনো মানুষই আসলে অরাজনৈতিক হতে পারে না। সেক্ষেত্রে আমরা বারবার বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বাদ দিয়ে জাকসু কেন্দ্রিক যে রাজনীতি, অর্থাৎ শিক্ষার্থীদের, যারা একদম সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে, সাধারণ শিক্ষার্থীদের মত অধিকার রক্ষা করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করবে, সেই সকল মানুষদেরই আসলে জাকসুতে আসা উচিত এবং একই সাথে জাকসুতে তাদের রাজনীতি করা উচিত। এবং আমরা বারবার বলেছি যে গত 17 বছর কিংবা এর পূর্ববর্তী সময় যদি আমরা দেখি, বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে সাধারণ শিক্ষার্থীদের মতের, সাধারণ শিক্ষার্থীদের যে অধিকারের জায়গাগুলো সেগুলো সবসময় ক্ষুণ্ণ হয়েছে। তারা তাদের ভোকালটা রেজ করতে পারেনি। আমরা সেই জায়গায় এসে 24-এর যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আমরা বারবার বলেছি যে সাধারণ শিক্ষার্থীদের অধিকার, যারা কিনা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় স্টেক, তাদের অধিকারটা যাতে সর্বোচ্চভাবে আমরা মূল্যায়ন করি, সেই সর্বোচ্চ মূল্যায়নের জায়গাটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র শিক্ষার্থী সংসদ। এবং আমরা বিশ্বাস করি যদি জাকসুতে সাধারণ শিক্ষার্থীরা মেজরিটি যদি পার্টিসিপেট করে, তারা যদি ভোট প্রদানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার, তাদের যে দাবি দাওয়াগুলো, সেগুলো আমরা যারা প্রতিনিধি নির্বাচিত হব তারা কিন্তু সেই অধিকারগুলো আদায় করে নিতে পারবো। এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু রাজনীতি বিমুখতা রয়েছে। আমরা সেই জায়গায় চেষ্টা করছি, আমরা সেই জায়গায় মানুষকে উৎসাহিত করার চেষ্টা করছি যে আপনি কোনো দল নাই করতে পারেন, আপনি কোনো মতের সাথে বিশ্বাস নাই করতে পারেন, আপনি কোনো আদর্শ ধারণ নাই করতে পারেন, কিন্তু আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোতে ইলেকশন করা আপনার জরুরি। কারণ হচ্ছে দিন শেষে আপনার অধিকার আপনাকে বুঝে নিতে হবে, দিন শেষে আপনার প্রাপ্য, আপনার ন্যায্য হিস্সা আপনাকে বুঝে নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা 11ই সেপ্টেম্বর তাদের যে ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের অ্যাকচুয়াল প্রতিনিধিরা নির্বাচিত করবে। এবং আমরা মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী তাদের রায়টি 11ই সেপ্টেম্বর দিবেন। ধন্যবাদ। জি, আপনি মানে জায়গাটা হচ্ছে প্রচারণাটা একটু বেশি হয়ে গেল। আমি জিজ্ঞেস করেছিলাম যে ইয়েস টু পলিটিক্স বলতে আপনার আসলে প্রাথমিক যে ধারণা সেটি আসলে কি, এবং ইয়েস টু পলিটিক্স রাজনীতিতে তরুণদের সচেতনতা বৃদ্ধিটা আসলে খুব জরুরি। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে সেই ক্ষেত্রে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং ইয়েস টু পলিটিক্সের রাজনীতিকে তরুণদের মধ্যে যে স্বাগত জানানোর প্রবণতা সেটি আসলে ক্রমান্বয়ে বাড়ছে, আপনার মতামতটা কি?
জি ধন্যবাদ। আপনারা দেখছেন যে আসলে 1990 সালে যখন সংসদীয় গণতন্ত্র চালু হয় তারপর থেকে আমরা দেখেছি যে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো ছাত্রদের কাছে তাদের দখলদারিত্ব, সন্ত্রাস, তাদের অপকর্মের কাছে হেরে যাওয়ার ভয়ে মুখোমুখি না হতে চেয়ে খুব আশ্চর্যজনক কারণে আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করে দেয় এবং পলিটিক্সটাকে এমনভাবে ফ্রেমিং করা হয় যে আসলে পলিটিক্সটা এমন একটা বিষয় যা শুধু নেতিবাচক দিকই রয়েছে, তার কোনো আসলে ইতিবাচক দিক নেই। এবং এর থেকে একটি জেনারেশন গড়ে উঠছে যারা আসলে তাদের বাবা মার মনেও এরকম একটা বিধিবদ্ধ ধারণা তৈরি হয়েছে যে আসলে তার ছেলে যদি পলিটিক্স করে তাহলে তার ছেলে আসলে নষ্ট হয়ে যাবে, তার ছেলে আসলে হারিয়ে যাবে। তো আমরা এখানে বলতে চাই 24শে গণঅভ্যুত্থান আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আসলে না, তরুণ নেতৃত্ব সবসময় চায় যে দেশ ভালো থাকুক, দেশকে নিয়ে তারা ভাবছে, এমন একটা জেনারেশন আমরা চাই যারা আসলে রাজনীতি সচেতন হবে, দেশকে গড়ে তুলবে, তার সমাজকে গড়ে তুলবে। এবং এর জন্য আমরা সবাইকে আহ্বান জানাতে চাই যে আসলে রাজনীতি কোনো এমন বিষয় না যে আসলে রাজনীতি করলেই আপনি ধ্বংস হয়ে যাবেন, বরং রাজনীতির মাধ্যমেই লুকিয়ে রয়েছে একটি দেশকে সম্পূর্ণ ভালো করে গড়ে তোলা। যে দেশ যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকবো, সবাই ভালো থাকবে। তাই আমরা বলতে চাই ইয়েস টু পলিটিক্স। একদমই তাই, দেশ যদি ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকবো। এবং একই সাথে বলতে চাই যে একটা সময় মনে করা হচ্ছিল রাজনৈতিকভাবে যদি আপনি নিজেকে জড়ান তাহলে সেটি আসলে নেতিবাচক, এবং সেই নেতিবাচক যে একটা ভাইব দেয়, একটা প্যাকেজিং করা, এবং সেটির ক্ষেত্রে বড় যে দলগুলো রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সেটির একটি বড় দায় রয়েছে। আপনি সেই বড় দলের একজন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধিত্ব করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনে। মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, আপনার কাছে জানতে চাওয়া ইয়েস টু পলিটিক্স আপনার কাছে কেমন? ধন্যবাদ আপনাকে। আমাদের যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে আমরা প্যানেলটি ঘোষণা করেছি, আপনারা দেখেছেন যে আমরা যখন প্যানেলটি ঘোষণা করেছি সেটার ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের নিজস্ব যে ঐতিহ্যর নামটা, এই নামটা কিন্তু আমরা রেখেছি। এর পাশাপাশি আপনারা দেখবেন যে আমাদের ক্যাম্পাসে আর এর পাশাপাশি অন্যান্য যেই সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু তাদের নিজস্ব নামগুলা রাখে নাই। তারা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে যেই সবগুলা যেই থাকে, মানে নামগুলা আছে, তারা হচ্ছে শিক্ষার্থীদের মাঝে এটার মধ্যে আমার মনে হয়েছে যে হয়তো কনফ্লিক্ট তৈরি হতে পারে যে আসলে কে কোন মতাদর্শের মানুষ, এটা আসলে তাদের সংগঠনের নাম, তাদের সংগঠনের ঐতিহ্যর সাথে আসলে প্রকাশ করা যায়। আর আমাদের ছাত্র দলের ক্ষেত্রে বলবো যে আমরা এখানে সকল ধর্মমত নির্বিশেষে সকল মানুষ এখানে হচ্ছে তারা সুস্থ ধারার রাজনীতিতে এখন যখন আমরা ফিরে এসেছি তখন আমরা সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলি। এখন এর পাশাপাশি আমরা আরেকটা বলবো যে আমরা চেষ্টা করি যেন সকলের অংশগ্রহণমূলক একটা সুন্দর পরিবেশ শুধু বাংলাদেশ নয়, আমাদের জাকসুর মাধ্যমে, আমাদের ক্যাম্পাসে এবং ডাকসুর মাধ্যমে এর সকল ক্যাম্পাসে যেন বিরাজ করে। আর এর পাশাপাশি আমি বলবো যে আমাদের এই ধারাটা যেন অব্যাহত থাকে, সুস্থ ধারা, ইতিবাচক ধারা, সেটি যেন আসলে অব্যাহত থাকে এবং তাতে আসলে আপনারা সবাই জিতে যাবেন এবং আপনারা জিতলে গেলে বাংলাদেশটা আসলে জিতে যায়। নাজমুল ইসলাম লিমন, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ, আপনার কাছ থেকে জানতে চাওয়া ইয়েস টু পলিটিক্স যখন আমরা বলি নিশ্চয়ই সেটি একটি ভাইব তৈরি করে, নিশ্চয়ই সেটি একটি ইতিবাচক বার্তা দেয় সমাজের জন্য, দেশের জন্য। আপনার ক্ষেত্রে সেই বার্তাটা আসলে কেমন? ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা যমুনা টেলিভিশন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলেই ইয়েস টু পলিটিক্স বলতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে সেটি হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক নেতৃত্ব এবং আমরা সমাজের যে পরিবর্তনের কথা বলছি সেই সমাজ পরিবর্তনে একটা হাতিয়ার হতে পারে ইয়েস টু পলিটিক্স। কারণ আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছিলাম তারা দীর্ঘদিন ধরে কিন্তু রাজনৈতিকভাবে অসচেতন ছিলাম, তারই পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। আমরা যদি রাজনৈতিকভাবে সচেতন হতাম তাহলে কিন্তু দীর্ঘদিন ফ্যাসিবাদ ক্ষমতায় থাকতে পারতো না। আমরা 24-এর অভ্যুত্থানে দেখেছিলাম সবাই রাজনৈতিকভাবে সচেতন হওয়ার কারণেই কিন্তু আমরা একটা ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছি। আর বাংলাদেশের এই লড়াই সংগ্রামের ইতিহাসে কিন্তু আসলেই ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আসলে ছাত্ররা যদি রাজনীতি বিমুখ হতো তাহলে আমরা এই বাংলাদেশ নামক যে রাষ্ট্র দেখতে পাচ্ছি সেটির কিন্তু জন্ম হতো না, এবং বিভিন্ন সময়ে যারা এই বাংলাদেশকে বিক্রি করে দিতে চেয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। তাই আমার কাছে যে বিষয়টা মনে হচ্ছে শিক্ষার্থীদের মাঝে যে রাজনীতির প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছিল সেটি রাজনীতির প্রতি নয়, সেটি অপরাজনীতির প্রতি। কারণ বাংলাদেশ এর পরবর্তী সময়গুলোতে যে সরকারি ক্ষমতা এসেছে না কেন তারা ক্যাম্পাসগুলোতে যেভাবে আধিপত্য করেছে, টেন্ডারবাজ দখলবাজ করেছে, খুনাখুনি রাজনীতি করেছে, যেখানে প্রত্যেকটি শিক্ষার্থী কিন্তু অনিরাপদ অবস্থায় ছিল, শঙ্কায় ছিল। যারা আমাদের গ্রামের বাবা মা রয়েছে তারা কিন্তু চিন্তায় ছিল যে কখন তার সন্তানের লাশ কফিনবন্দি হয়ে তার বাসায় চলে যায়, যার ফলে শিক্ষার্থীদের মাঝে হতাশা ছিল এবং নিরাপত্তার সংশয়ের কারণে রাজনীতি বিমুখ অবস্থায় ছিল। কিন্তু 24 পরবর্তী সময়ে শিক্ষার্থীরা
চাচ্ছেন, রাজনীতির প্রতি সচেতন হচ্ছেন, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জাকসুর মতো একটা জায়গা পাচ্ছি। এটি আমাদের মনে হচ্ছে রাজনৈতিকভাবে আমরা সচেতন হয়েছি এবং কিভাবে দাবিটা আদায় করতে হয় আর সেটির জন্য আমরা 24-এ যেভাবে ফাইট দিয়েছি, এভাবে আমাদের এই ফাইটগুলো ধারাবাহিকতার কারণেই কিন্তু আমরা আমাদের অর্জনগুলো আমরা আমাদের কাছে ছিনিয়ে আনতে পারছি বলে আমি মনে করছি। তাই আমার কাছে মনে হয় মানুষ আসলেই এখন আই হেট পলিটিক্স থেকে আই লাভ পলিটিক্সের দিকে যাচ্ছে এবং তারা রাজনীতিকে আসলে ঘৃণা করে না। তারা বিগত সময়ে যে অপরাজনীতি দেখে এসেছে, অপসংস্কৃতি দেখে এসেছে, সেগুলোকে ঘৃণা করে আসলে সুস্থ ধারার একটি গঠনমূলক রাজনীতি দেখতে চায় এবং সেটি অবশ্যই তারা চায় দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে গিয়ে প্রত্যেকটি ক্যাম্পাসে যেন ছাত্র সংসদ চালু করা যায়, এর মাধ্যমে তারা একটা সুস্থ ধারার রাজনীতি দেখতে চায়। সুস্থ ধারার রাজনীতি এবং অপরাজনীতি থেকে আসলে ব্যাপক বেশ কিছু বিষয় আপনি কথা বলেছেন এবং একই সাথে বলেছেন যে 33 বছর পরে পাওয়া যেই রাজনৈতিকভাবে বা কিংবা শিক্ষার্থীদের অধিকার সচেতনতার ক্ষেত্রে যেটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই জাকসু নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু একটা পরিবর্তনের মধ্য দিয়ে আপনাদের সবাইকে সেখানে আসতে হয়েছে। যে পরিবর্তনটা আমরা দেখেছিলাম 2024-এ এবং যেই পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য এবং শুরুর দিক থেকে আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যুক্ত ছিলেন এবং সেখানে নারীদের অংশগ্রহণ, নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ সেটি উল্লেখযোগ্যভাবে ছিল। কিন্তু খুবই দুঃখের বিষয় যেটি হচ্ছে যে আমরা দেখিনি যে এই জাকসু নির্বাচনে যে কোনো ভিপি প্রার্থী নারী, আমরা দেখেছি যে খুবই জিএস প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যেও সংখ্যাটা কম। আপনাদের মধ্যে আজকে আমাদের মধ্যে আপনাদেরকে দুজনকে পেয়েছি এবং আমার ধারণা সেই সংখ্যাটাও কম এবং সংখ্যার সাথে আমি একটি শব্দ যুক্ত করতে চাই, সেটি হচ্ছে শঙ্কা। আমি জানি না আপনাদের ক্ষেত্রে আসলে কোনো ধরনের শঙ্কা আছে কিনা যে প্রার্থিতা নিয়ে কিংবা আপনার যে আপনার নিরাপদ অবস্থান, নিরাপদ চলাচল নিয়ে সেটি নিয়েও কোনো ধরনের শঙ্কা আপনার মধ্যে কাজ করে কিনা, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে। কেননা জাকসু নির্বাচন যদিও আমরা বলে থাকি যে শিক্ষার্থীদের নির্বাচন, শিক্ষার্থীদের অধিকার নির্বাচন, কিন্তু রাজনৈতিকভাবে জাতীয় রাজনীতিতে এটি একটি প্রভাবক হিসেবেও কাজ করছে। এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি ইয়েস টু পলিটিক্স বলতে আপনার কাছে কি বোঝায়? অনেক ধন্যবাদ। আমরা আসলে আই হেট পলিটিক্স থেকে ইয়েস টু পলিটিক্সের বিবর্তনটা লক্ষ্য করেছি 24-এর পরই। এই বিবর্তনটা হতে আসলে অনেক মানুষের রক্ত দিতে হয়েছে, অনেক মানুষের জীবন দিতে হয়েছে। এটা একটা বড় কারণ হচ্ছে যখন আমাদের দেয়ালে একদম পিঠ থেকে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু রাজনীতি সচেতন হই না। আর এটারও একটা অনেক বড় কারণ হচ্ছে আমাদের রাজনীতির যে পরিবেশ, সেটা আসলে নাজমুল যেরকম বলে গেল যে অপরাজনৈতিক পরিবেশ, সেই পরিবেশটার কারণে আসলে অনেকেই রাজনীতিকে ঘৃণা করতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে এমন একটা পরিস্থিতি হয় যে সবাই মিলে নেমে মানুষের অনেক অনেক জীবন দিয়ে এই পরিস্থিতিটা পরিবর্তন করতে হয়। এখন আমরা যেরকম একটা পরিবর্তিত পরিস্থিতি পেয়েছি, যদিও এটা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়নি রাজনৈতিক পরিবেশটা, এটা একটা ধীর প্রক্রিয়া, কিন্তু এখন আমরা যে পরিবর্তিত পরিবেশ পেয়েছি, এই পরিবর্তিত পরিবেশে আমরা যদি রাজনীতির চর্চাটা দীর্ঘমেয়াদী করতে না পারি এবং প্রতি বছর ডাকসু যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে আসলে জাতীয় রাজনীতির যে পরিবেশটা সেটা আসলে পরিবর্তিত হবে না। কারণ শিক্ষার্থীরা উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো থেকে যে রাজনীতিবিদরা উঠে আসে তারা কিন্তু শিক্ষিত হয়, যোগ্য হয় এবং তারা যখন জাতীয় রাজনীতিতে যায় তখন তারা কিন্তু সেই রাজনৈতিক পরিবেশটা পরিবর্তন করার সক্ষমতা রাখে। তো সেই পরিবর্তনের সময়টা জুড়ে যেন শিক্ষার্থীরা রাজনীতি সচেতন থাকে, সেই জন্য আসলে জাকসু অব্যাহত রাখা অনেক বড় এক গুরুত্বপূর্ণ। কারণ কিছুদিন পরই আসলে এই পরিস্থিতি উল্টা হয়ে যেতে পারে, আবার সবাই আই হেট পলিটিক্সের দিকে ফিরে যেতে পারে। তো সেক্ষেত্রে এই জিনিসটা যেন না হয় সেজন্য আমাদের উচিত, এবং এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে যারা আসলে দীর্ঘমেয়াদী পলিটিক্যাল ভিশন নিয়ে ডাকসু করছে সেই মানুষগুলোকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং যারা বলছে যে আমরা শুধু ক্যাম্পাসের জন্য কাজ করতে চাই তাদেরকে অনেক অনুপ্রাণিত করা হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় দলীয় লেজুরবৃত্তি জিনিসটা ক্যাম্পাসের জন্য অনেক ক্ষেত্রে ক্ষতিকর, কিন্তু দীর্ঘমেয়াদে পলিটিক্যাল ভিশন যে জিনিসটা, এই জিনিসটাকে আমাদের অনুপ্রাণিত করা উচিত এবং এই ক্যাম্পাসগুলো থেকে আসলে জাতীয় নেতৃত্ব উঠে আসা উচিত যাতে দীর্ঘমেয়াদে আমাদের পলিটিক্যাল পরিবেশটা আরো সুস্থ হয়। ধন্যবাদ। জি ধন্যবাদ। মালিহা নামলা, শিক্ষার্থী ঐক্য ফোরামের, তিনি বলছিলেন যে জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে শিক্ষার্থীদের যে এই যে রাজনৈতিক সচেতনতা, বিশেষ করে ডাকসু, জাকসু এবং রাকসুর মতো নির্বাচন, সেটি আসলে ক্রমান্বয়ে দরকার এবং ধারাবাহিকতা দরকার। ধারাবাহিকতা থাকলে শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতা তৈরি হবে এবং সচেতনতার প্রভাব কিন্তু জাতীয় রাজনীতিতে পড়বে। ফারিহা জামান নিকি, সম্প্রীতির ঐক্য পরিষদ থেকে আপনি আসলে লড়ছিলেন এবং আপনি একটু দেরিতে এসেছেন, সেজন্য আমরা আপনাকে পরিচয় পর্বে পাইনি। আমরা আসলে যেটি জানতে চাচ্ছিলাম যে আমরা বলতে চাই ইয়েস টু পলিটিক্স, এটি একটি ইতিবাচকভাবেই সমাজের কাছে, দেশের কাছে বার্তা দেয়, সেটি আপনার কাছে কেমন?
24-এর পরে আপনার একটা ট্রেন্ড শুরু হয়েছিল ফেসবুকে, সেটা ছিল রিভার্স ব্রেন ড্রেন। এটার মাধ্যমে আমাদের দেশের বিদেশের অনেক শিক্ষার্থীরা বলেছিল যে আই হেট পলিটিক্সের যে জায়গাটা আছে সেখান থেকে তারা একটু দূরে সরে এসেছে, তারা দেশের জন্য কাজ করতে চায়। এখন আমার মনে হয় অনেক শিক্ষার্থীরাই এই যে রাজনীতি মানে পাওয়ার পলিটিক্স, গণরুম গেস্ট রুম র্যাগিং এর পলিটিক্স, এটা থেকে অনেকটা দূরে সরে এসেছে। তারা সুস্থ রাজনৈতিক চর্চা চায় এবং তারা অনেকেই রাজনীতিতে অংশগ্রহণ করতে চায়। এজন্য আমরা দেখেছি এবার বিভিন্ন লেজুর ভিত্তিক দল ছাড়াও অন্য অন্য প্যানেল থেকে এবং স্বতন্ত্র প্যানেল থেকে অনেক শিক্ষার্থীরাই স্বতঃস্ফূর্তভাবে রাজনীতিতে এগিয়ে এসেছেন। তবে আমি মনে করি এক্ষেত্রে বাধা আছে, কারণ রাজনীতিতে নিয়ে তো আমাদের অনেক ট্রমা আছে, আমাদের ট্রমা আছে গণরুম গেস্ট রুম নিয়ে। তো সেই জায়গা থেকে দেখা যায় যে অনেকেই রাজনীতি বলতেই শুধু সেই পাওয়ার পলিটিক্সটাকেই বুঝে। রাজনীতি যে একটা রেজিস্ট্যান্সেরও ভাষা হতে পারে, রাজনীতি যে একটা প্রতিবাদেরও ভাষা হতে পারে, রাজনীতি একটা অংশগ্রহণমূলক জিনিস হইতে পারে, এই জায়গাটা অনেকের কনফিউশন আছে। আমি মনে করি যে বিভিন্ন যে জাকসু রাকসু চাকসু হচ্ছে, এর মাধ্যমে রাজনীতিতে সুস্থ রাজনৈতিক যে ধারাটা সেটা ফিরে আসবে। কারণ পাওয়ার পলিটিক্স করাটা কঠিন হয়ে যাবে, তখন সেক্ষেত্রে আপনার শিক্ষার্থীদের ম্যান্ডেট, শিক্ষার্থীদের ভোটের প্রয়োজন হবে। সেক্ষেত্রে এই যে গণরুম গেস্ট রুম বাইকের রাজনীতি আছে সেখান থেকে আমরা দূরে আসতে পারবো এবং শিক্ষার্থীদের রাজনীতিতে হিস্সা বা ম্যান্ডেট প্রতিষ্ঠিত হবে। জি নিকি, আমরা জানছিলাম যে গণরুম গেস্ট রুম কালচার তো রয়েছেই, সেটা জানলাম। আজকে আপনার কাছ থেকে নতুন একটি শব্দ আমি আসলে জানলাম, বাইক রাজনীতি। বাইকের যে রাজনীতি সেটাই আসলে বিভিন্নভাবে বিভিন্ন সময় আসলে প্রভাবক হিসেবে কাজ করে ক্যাম্পাসের ক্ষেত্রে, এবং অনেক সময় শিক্ষার্থীরা বিরক্ত হয়। এবং এই যে বিরক্ত যদি না করেন, না করতে চান, সেটির ক্ষেত্রে আসলে কেন আপনাকে ভোট দিবে এবং কেন আসলে শিক্ষার্থীরা আপনাকে তাদের প্রতিনিধি হিসেবে পছন্দ করবে, সেই প্রশ্নটি আসলে আপনাদের কাছে করতে চাই। এই প্রশ্নটি আসলে সবার জন্য উন্মুক্ত, যিনি আগে হাত তুলবেন তার কাছে আমি যেতে চাই। বিশেষ করে আমি জানতে চাই, যেইটি আমরা একটু আপনাদের কথার মাধ্যমে জানছিলাম, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসটি তো আপনাদের জন্য এবং দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে যারা শিক্ষার্থীরা বের হন তারাই আসলে দেশ পরিচালনার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা রাখেন। সেই ক্যাম্পাস থেকে যখন আপনি শিক্ষার্থী প্রতিনিধিত্ব করবেন, কেন আসলে শিক্ষার্থীরা মনে করবেন আপনি আসলে তার সহায়ক জায়গা, আপনি আসলে তার স্বস্তির জায়গা? কে বলতে চান আগে? নিকি। আমার নাম ফারিয়া জামান নিকি, আমি সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে ফিমেল এজিএস পদে লড়ছি। আমি মনে করি যে জাকসু উপলক্ষে আমি নতুন করে আসা কোনো মানুষ না। আমি অনেক দিন থেকেই জাহাঙ্গীরনগরের মাস্টার প্ল্যান দাবিতে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন এবং নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর, এই দুটো প্ল্যাটফর্ম থেকে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায়ের প্রতিবাদে আমি ছিলাম। আর এর আগে আমি কোনো নির্বাচিত প্রতিনিধি না হলেও শিক্ষার্থীদের নানা ধরনের মাল্টি ডাইমেনশনাল সমস্যা নিয়ে আমি কথা বলেছি, আমি ফেসবুকে লিখেছি, আমি স্মারকলিপি দিয়েছি, আমি মিছিলে হেঁটেছি। তো এই জায়গা থেকে আমি মনে করি আমার সমস্যাটা শুধু ক্যাম্পাসের, আমি কথা বলিনি শুধু ক্যাম্পাসের প্রাণ প্রকৃতি নিয়ে, আমি কথা বলেছি বটতলায় নারীদের ওয়াশরুম নিয়ে, আমি কথা বলেছি ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা নিয়ে, আমি কথা বলেছি শিক্ষার্থী কল্যাণ ফি বাতিল নিয়ে, আমি কথা বলেছি শিক্ষক এবং শিক্ষার্থীদের ক্ষমতায়নের যে ভারসাম্য আছে সেটা নিয়ে। তো আমি যেহেতু সকল সেক্টর নিয়ে অনেক আগে থেকেই প্রতিবাদ করে আসছি এবং নানা বুলিং, সাইবার বুলিং, শেমিং এর ফলেও আমি কখনো দমে যাই নাই, আমি সবসময় শিক্ষার্থীদের প্রায়োরিটাইজ করেছি। আমি কখনো ফুটেজের রাজনীতি করি নাই, আমি কখনো ক্যামেরার রাজনীতি করি নাই, আমি কখনো কোনো পজিশন বা পদের রাজনীতি করি নাই। আমি সবসময় একজন শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে থাকছি। আমি কখনো নেতা হয়ে উঠতে চাই নাই, যেটা হয়ে ওঠার অনেক সুযোগ ছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দীর্ঘ এত বছরের সংগ্রামে শিক্ষার্থীদের আমার উপর একটা ভরসার জায়গা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের আমার দাবিগুলোর সাথে শিক্ষার্থীরা একাত্মবোধ করে এবং আমার যে ইশতেহারটি আছে সেই ইশতেহারটা যদি শিক্ষার্থীরা পড়ে, শিক্ষার্থীরা দেখে, তাহলে আমার মনে হয় যে তাদের অনেক সমস্যাই আমি আমার ইশতেহারে তুলে ধরেছি। সেই জায়গা থেকে আমার মনে হয় শিক্ষার্থীরা আমাকে তাদের যোগ্য প্রতিনিধি হিসেবে বেছে নিতেই পারে। ধন্যবাদ। জি ধন্যবাদ। ফারিয়া জামান নিকি সম্প্রীতির ঐক্য থেকে লড়ছেন। আর কি কেউ বলতে চান কেন আপনি আসলে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ভালো থাকবেন এবং আপনাকে আসলে ভোট দিবেন? নাজমুল ইসলাম লিমন, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ। ধন্যবাদ। আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি আবাসিক বিশ্ববিদ্যালয়, যার ফলে কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থীর সঙ্গে কিন্তু আমাদের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে।
আমরা যখন প্রথম বর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে আসি তার পরবর্তী সময় থেকে, বিশেষ করে 24 পরবর্তী সময় থেকে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে কিন্তু আমরা রাজপথে শিক্ষার্থীদের সঙ্গে একসাথে হেঁটেছি। তাদের পক্ষে কিন্তু আমরা কথা বলার সব সময় চেষ্টা করেছি। জাহাঙ্গীরনগরের 24 পরবর্তী সময়ে এমন কোনো আন্দোলন সংগ্রাম নেই যেখানে আমার মুখটি দেখা যায়নি। প্রত্যেকটি জায়গায় আমি তাদের কাজ করার চেষ্টা করেছি। এবং আসলে আমরা শুধু ইস্তিহারের মাধ্যমে দিতে চাই না, আমরা বলে দিতে চাই আমরা কাজের মাধ্যমে আমাদের প্রমাণগুলো দিতে চাই। কারণ আমরা যদি আসলে কাজেই বিশ্বাসী, আমরা মনে করি শিক্ষার্থীদের ইস্তিহারই হচ্ছে আমাদের ইস্তিহার। এবং আমরা মনে করি শিক্ষার্থীদের যে সমস্ত দাবিগুলো আমরা বিগত সময় পালন করে এসেছি, আমাদের প্রতি তাদের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। কারণ আমি যখন নির্বাচনী প্রচারণায় যাচ্ছি, তাদের যে ব্যাপক সাড়া পাচ্ছি, তারা আমাদের যেভাবে আসলেই মানে তারা উচ্ছ্বাসিত আসলে আমাদেরকে নিয়ে তাদের চিন্তা ভাবনাগুলো যেভাবে আমাদের সাথে শেয়ার করছেন, সেটা আমরা মনে করি আমাকে আসলেই আরও কাজ করার জন্য সাহস যোগাচ্ছে, শক্তি যোগাচ্ছে। আমি বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপরে বিগত সময় যেভাবে ভরসা রেখেছে, আমি যদি নির্বাচিত প্রতিনিধি হই, আমার উপরে যদি তারা ভরসা রেখে, আমি বিশ্বাস করি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী এবং তাদের যে একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চায়, সেটা আমি তাদেরকে সঙ্গে নিয়ে পূরণ করতে পারবো বলে আমি প্রত্যাশা করি। ফেরদৌস আল হাসান। জি, ধন্যবাদ। একটু ব্যাকগ্রাউন্ডে বলতে চাই, আসলে আমরা আমাদের দেশের রাজনীতিতে যেহেতু জাকসুকে আমরা বলতে চাই দেশের দ্বিতীয় সংসদ, তো যেহেতু দ্বিতীয় সংসদ, তাই আমাদের লক্ষ্য থাকা উচিত প্রথম সংসদের দিকে। সংসদে আমরা অনেক এডুকেটেড পার্সন দেখেছি, অনেক শিক্ষিত দেখেছি, বিশেষজ্ঞ দেখেছি, তার মন্ত্রী এমপি ছিল, ক্যাবিনেটে ছিল, কিন্তু কোনো একটা জায়গায় আসলে আমরা একটা জিনিস খুঁজে পাইনি, সেটা হলো নৈতিকতা। কারণ আসলে নৈতিকতা না থাকলে একটা মানুষের যতই শিক্ষিত হোক, তার কাছে যতই এম্পাওয়ার হোক, সে আসলে সুন্দর সমাজ গড়তে পারবে না। তো আসলে এই জায়গায় আমরা ফোকাস করতে চাই, আমরা চাই যে সততা, দক্ষতা এবং নৈতিকতা ভিত্তিক একটি সমাজ গড়তে। এই জন্যই মূলত আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে। এবং আরেকটা বিষয়, যে একটা বিষয় বা একটা জিনিসটি কাজ করার জন্য সবসময় দক্ষ হবে না। তো আপনি যদি আমাদের প্যানেল দিকে দেখেন, আমরা সম্মিলিত শিক্ষার জোটে তাদেরই অগ্রাধিকার দিয়েছি যারা স্ব সেক্টরে অনেক বেশি ভালো কাজ করেছেন। ইভেন আমি বলতে পারি আমার জোটে আমার প্যানেলের যে পরিবহন সম্পাদক আছে, সে পরিবহন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আমার প্যানেলের যে স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা সম্পাদক আছে, সে স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা নিয়ে অনেক দিন ধরে কাজ করে আসছে। তো আসলে আমরা কখনো কে কার সিবি কত ভারী সেটা না দেখে তার দক্ষতা কতটুকু ভারী, সে নিজের জায়গা থেকে কতটুকু নৈতিক, এই বিষয়টা ফোকাস দিয়েছি। এই জন্য আশা করি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে বলে মনে করছি। আপনার ব্যাখ্যাটি শুনছিলাম, আমি শুনতে চাই মালিহা নামলাহা, শিক্ষার্থী ঐক্য ফোরাম। ধন্যবাদ। আমার মনে হয় শিক্ষার্থীরা যখন ভোট দিবে তখন তাদের 3টা বিষয় মাথায় রাখা উচিত। একটা হচ্ছে যেই প্রার্থীটাকে তারা নির্বাচিত করছে সেই ফিল্ডে সেই প্রার্থীটার আসলে দক্ষতা, যোগ্যতা আছে কিনা, এবং তারা আগে অতীতে এই ফিল্ডে কাজ করেছে কিনা বা কতখানি কাজ করেছে, এবং তাদের নৈতিকতা এবং সততার গ্রাউন্ড কতখানি মজবুত। তো আমার মনে হয় আমার 3টা জিনিসই আছে। আমি ক্যাম্পাসে জুলাইয়ের আগেও স্বৈরাচারের আমলে আমি স্বৈরাচারী প্রশাসন দ্বারা হেনস্থার শিকারও হয়েছি বেশ কয়েকবার, এবং আমি স্বৈরাচারের আমলেও সমস্ত আন্দোলন সংগ্রামে ছিলাম এবং সামাজিক সংগঠনগুলোতেও ছিলাম, এবং এখনো জুলাইয়ে আমি নেতৃত্ব দিয়েছি সামনে থেকে, এবং জুলাইয়ের পরবর্তীতেও আমি ক্যাম্পাসের জন্য কাজ করেছি এবং ভবিষ্যতেও আমি করব। আমি মনে করি আমি যে কথাগুলো বলবো সেই প্রত্যেকটা কাজ করার মতন দক্ষতা, যোগ্যতা আমার আছে। এবং আমার মনে হয় শিক্ষার্থীরা যদি ব্যাকগ্রাউন্ড চেক করে ঘাটাঘাটি করে কাউকে নির্বাচিত করে, তাহলে তারা আমার কথাটা বিবেচনা করবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু শুনতে চাই মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধি। জি, আমাদের আপনারা যদি পূর্বের ইতিহাসটি দেখেন তাহলে দেখবেন যে আমাদের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, যে যেই জাকসুগুলা হয়েছিল সেই জাকসুগুলাতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে আমাদের বড় ভাইরা যারা আছে তারা উপস্থিত ছিল, এবং সেখান থেকে আমরা জয়ের মাধ্যমে আমরা সুন্দর একটি ধারার রাজনীতি চর্চা হয়েছে আমাদের ক্যাম্পাসে। এর পরবর্তী সময় যখন ফ্যাসিবাদী সময় এসেছিল তখন আসলে আমাদের সকলের ওরকমভাবে ক্যাম্পাসে কাজ করার সুযোগ হয় নাই, কিন্তু এর পাশাপাশি আমার ক্ষেত্রে মনে হয়েছে আমি এই দীর্ঘ 3 বছর সময়ে আমি মানবাধিকার নিয়ে কাজ করেছি, যার ফলে আমি এই ফ্যাসিবাদী সরকার সময়ে গুম, হত্যা, খুন এই বিষয়গুলো আমি একদম ফিল্ডে গিয়ে ইনভেস্টিগেশন করেছি। তখন দেখে মনে হয়েছে যে আসলে তারা কতটুকু অসহায়। তো এই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে আমার এই মানবাধিকারের যে স্কিলটা যদি আমি ক্যাম্পাসে কাজে লাগাইতে পারি তাহলে আমি সকল শিক্ষার্থীদের ভালো একটি ক্যাম্পাস গড়ে তুলতে হেল্প করব। এর পাশাপাশি আমাদের ইস্তেহার এখনো ঘোষণা হয়নি, তো সেই ক্ষেত্রে আমরা যেটা ভেবেছি যে সবসময় আমরা শিক্ষার্থীদের কাছে যখন যাচ্ছি তখন তাদের সমস্যাগুলোই আমরা আমাদের সম্পূর্ণ প্যানেলের ইস্তেহারে তুলে ধরবো। থ্যাংক ইউ।
আমাকে একটা সম্পূরক প্রশ্ন কি করতে দিবেন আপনি? আমার এই প্রশ্নটা নেবেন, যেহেতু আপনি একটা দারুণ বিষয়ে কথা বলেছেন। আপনি মানবাধিকার নিয়ে কাজ করেছেন দীর্ঘ 3 বছরেরও বেশি সময় ধরে, বিশেষ করে এই সেক্টরে আপনার কাজের অভিজ্ঞতা আছে। আমি একটা ছোট্ট বিষয় হয়তো জানি, এবং আপনাদের সাথেও আপনারা সবাই মনে হয় একমত, যে শিক্ষার্থীরা যারা এখানে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং তাদের যে আবাসন সংকটটা, সেটা মানবাধিকার যে চর্চা বা সংজ্ঞাটা, সেটি আসলে সেটিকে সেই ব্যাখ্যা আসলে ফেলা যায় না। একই সাথে তারা যে খাবারটা খায়, সেই খাবারটা নিয়ে আসলে অনেক ধরনের সংকট আছে। সেই সংকটের আমার ধারণা যে আপনিও সেই সংকটের মধ্যেই থাকেন, বা সেই সংকটের সাথে আপনার খুব পরিচয় আছে। আমি যদি ভুল না করি, আমার ধারণা যদি ভুল না হয়, তাহলে এই সংকট নিরসনে আপনি কি করবেন? সেখানে আসলে যে মানবাধিকারের যে কার্যক্রম বা অভিজ্ঞতা, আপনার যে কাজ, সেটিকে কিভাবে কাজে লাগাবেন? জি, আমাদের ক্যাম্পাসে একটি ফান্ড আসে, যেখান থেকে হচ্ছে ক্যাম্পাস প্রশাসন খরচ করে। তো সেই ক্ষেত্রে আমি শেষে যদি বলি, দীর্ঘ 1 বছরে আমি হচ্ছে কয়েকটি সংস্থার সাথে কথা বলেছি। ওই সংস্থার সাথে আমি হচ্ছে ক্যাম্পাস প্রশাসন, ভিসি স্যার সহ, ভিসি স্যারের সহ আমরা মিটিং করেছি, যেখানে আমি তাদের সাথে একটা বিষয় আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেখান থেকে আমরা বলেছি যে তারা হচ্ছে আমাদের ক্যাম্পাসে কিছু গুরুত্বপূর্ণ স্থানে তারা হচ্ছে ওয়াশরুম নির্মাণ করবে। এটি জাকসু হোক বা না হোক, আমাদের হচ্ছে আমরা জিতি বা না জিতি, এটা ইনশাল্লাহ আসতেছে। এর পাশাপাশি আমরা আরেকটি সংস্থার সাথে কথা বলেছি, যে প্রত্যেকটি অনুষদে বিশুদ্ধ পানির ফিল্টার তারা দিবে। তো এটা আসলে আমাদের নির্বাচিত হওয়ার বা না হওয়ার সাথে সাথ নাই। তো আমরা চেষ্টা করেছি যে দীর্ঘ ফ্যাসিবাদ সময়ে কিন্তু আমরা ক্যাম্পাসে ওইভাবে থাকতে পারি নাই। তো যার ফলে আমরা আবাসন সংকটের ক্ষেত্রে একটা বলবো যে আমাদের ক্ষেত্রে এর আগে প্রিভিয়াস সময়ে আমাদের যখন ফ্যাসিবাদ সরকার ছিল, তখন হচ্ছে আমাদের বড় ভাইরা যারা হচ্ছে রুম দখলের মাধ্যমে কিন্তু আমাদের এই সংকটটা ক্রিয়েট করেছে। এর পাশাপাশি আমরা যখন দেখব যে আমাদের নতুন হলগুলোতে, ছেলেদের হলগুলোতে হচ্ছে আমাদের দেখব যে 4টা করে ফ্যান, কিন্তু আমরা যদি খেয়াল করি ফিমেল হলে কিছু কিছু হলে 2টা করে ফ্যান দিয়েছে, কিন্তু এটাও কিন্তু একটা বৈষম্য। তো সেই ক্ষেত্রে এই সব কিছু বিষয়ে আমাদের চেষ্টা করব যে প্রশাসন, শিক্ষার্থী এবং শিক্ষক সবকিছুর মধ্যে আমরা সেতুবন্ধন হিসেবে সর্বোচ্চ চেষ্টা করব, যেন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ভালো একটা জায়গায় পৌঁছাইতে পারি। জি, ভালো একটা জায়গায় পৌঁছানো দরকার, এবং দরকার বলেই হচ্ছে আপনারা শিক্ষার্থীরা আপনাদেরকে আসলে প্রতিনিধি নির্বাচন করতে চায়। তৌহিদুল ইসলাম নিবিড় ভূঁইয়া, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন, আপনাকে আসলে কেন শিক্ষার্থীরা পছন্দ করবেন, কেন মনে করছেন আপনি তাদের স্বস্তির জায়গা? ধন্যবাদ। কেন আমাকে ভোট দিবে তার একটা কারণ হচ্ছে, 5 জনের আলোচনা শুনলেই বোঝা যায়। তারা হচ্ছে তাদের ভাষ্য মতে হচ্ছে এই জায়গায় শুধুমাত্র রাজনীতিবিদ তৈরি হবে, এই বিশ্ববিদ্যালয়টা বোধ হয় রাজনীতিবিদ তৈরির কারখানা, কিন্তু আমরা সেটা মনে করি না। তাদের আলোচনা যদি আজকে থাকতো যে একজন বিশ্ববিদ্যালয়ের পুরো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় জীবন শেষে একজন ভালো গবেষক হবে, একজন ভালো কেরিয়ার নিয়ে সেখান থেকে যেতে পারবে, তাহলে আমরা মনে করতাম যে বিশ্ববিদ্যালয়টা সঠিক পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা একজনের আলোচনার মধ্যেও সেটি পাইনি যে বিশ্ববিদ্যালয়টা আসলে কোন দিকে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়টা আসলে কোন দিকে যাওয়া উচিত। সো আমাকে শিক্ষার্থীরা এই জন্যই ভোট দিবে, তার কারণ হচ্ছে আমি এমন এক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখি যেখানে থাকবে না দলীয় রাজনীতির প্রভাব, যেখানে থাকবে না অন্যায়, অবিচার কিংবা জুলুমের ছায়া। আমি স্বপ্ন দেখি এক মুক্ত জ্ঞানালয়ের, যেখানে প্রতিটি কণ্ঠ হবে সত্য ও ন্যায়ের পক্ষে, যেখানে প্রতিটি শিক্ষার্থী গড়ে উঠবে নীতিবান, আদর্শিক এবং আধুনিক মিশেলে। আমি বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয় একদিন হয়ে উঠবে গবেষণার আতুর ঘর, এবং আধুনিক মননগুলো এখান থেকে গড়ে উঠবে। সো আমরা মনে করি যে হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী যারা কিনা হচ্ছে সাধারণ শিক্ষার্থীর অধিকার নিয়ে কাজ করে, প্রত্যেকটা শিক্ষার্থী যারা কিনা বিশ্ববিদ্যালয়ে চলে আসে, তাদের সবারই কিন্তু একটা জীবনে গোল থাকে যে আমি ভালো একটা কেরিয়ার গড়বো। কিন্তু আমাদের এখানে 6 জনের আলোচনার মধ্যে কারো আলোচনার মধ্যে আনফরচুনেটলি সেটি পাইনি যে একটা ভালো কেরিয়ার এখান থেকে গড়তে হবে। সেটা খুবই হতাশাজনক। আমরা মনে করি যে হচ্ছে বিশ্ববিদ্যালয় শুধুমাত্র রাজনীতি তৈরি কারখানা, এখানে একটা বিশাল সংখ্যক স্টেক হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, এবং সাধারণ শিক্ষার্থীরা চাই হচ্ছে একটা ভালো কেরিয়ার, একটি ভালো গবেষণা, একটি ভালো শিক্ষা ব্যবস্থা। সো আমরা চাই হচ্ছে শিক্ষা ব্যবস্থা, একাডেমিক সংস্কারটাকে আমূল পরিবর্তন করে শিক্ষার্থীদের দিকে নিয়ে যেতে, যাতে করে তারা এখান থেকে একটা স্বস্তির শিক্ষা ব্যবস্থা পায়। এবং আমরা একই সাথে এটা মনে করি যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের প্রতিনিধিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। আমরা বারবার বলেছি যে এখান থেকে ভালো একটা রাজনীতি তৈরি হবে, জাতীয় রাজনীতিবিদ তৈরি হবে। কিন্তু আমরা যেটা মনে করি, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, বাংলাদেশের পলিটিক্যাল স্পেকট্রামটা এরকম যে আপনি যখন হচ্ছে পাওয়ার প্র্যাকটিস করতে যাবেন, আপনি যখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যেতে চাবেন, তখন আপনাকে সেই গণরুম কালচার, সেই গেস্ট রুম কালচার ফিরিয়ে আনা লাগবেই। যদি বিশ্ববিদ্যালয় থেকে আমরা এটা অতীতে দেখেছি, এবং আপনারা কি নিশ্চয়তা দিচ্ছেন বা আপনারা কেন এটা
শিক্ষার্থীদের বোঝাতে আপনারা এখন পর্যন্ত কোনো লজিক দিতে পারেন নাই যে গণরুম গেস্ট রুম কালচার আবার ফেরত আসবে না, আবার এখানে ক্ষমতার অপরাজনীতির চর্চা হবে না। আমরা এই জায়গা থেকে আপনাদের কোনো বক্তব্যে আমরা সেটি কিন্তু পাইনি, এবং একই সাথে এটা আমাদের জন্য হতাশাজনক যে আমরা শিক্ষা গবেষণা এগুলোতে মনোনিবেশ না করে আমরা শুধুমাত্র বলতেছি বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিবিদ তৈরি হবে। কিন্তু আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় শুধুমাত্র রাজনীতিবিদ তৈরির কারখানা না, বিশ্ববিদ্যালয় হলো শিক্ষার যাতে সর্বোচ্চ জায়গা হিসেবে গড়ে ওঠে সেটাকে আমরা যাতে নিশ্চিত করতে পারি, এখান থেকে যাতে ভালো গবেষক উঠতে পারে, এখান থেকে যাতে ভালো একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড কিছু একটা উঠতে পারে, আমরা সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ। তৌহিদুল ইসলাম নিবিড় ভূঁইয়া, আপনি সেভাবে সেই জন্য কাজ করবেন। সম্ভবত সম্প্রীতির ঐক্য থেকে ফারিয়া জামান একটি সম্পূর্ণ প্রশ্ন বা উত্তর দিতে চাইবেন। এখানে আসলে প্রশ্নটা ছিল যে শিক্ষার্থীরা আমাকে কেন বেছে নিবে, আমি কি কিনে কাজ করেছি বা আমি কিনে কাজ করতে চাই, এটা আসলে প্রশ্ন ছিল না। তো আমাকে কেন বেছে নিবে এই জায়গায় নেতৃত্বটা বা আমি কোন কোন সেক্টরে কাজ করেছি এটা আসলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমার যদি ইশতেহারটা দেখেন, আমার ইশতেহারে এবং আমার কেন্দ্রীয় ইশতেহারে দুটাই শিক্ষা ও গবেষণা নিয়ে অনেকগুলো পয়েন্ট আছে। যেমন আমার সম্প্রীতির ঐক্যর ইশতেহারে শিক্ষা ও গবেষণা নিয়ে 2 পাতা নিয়ে লেখা আছে। আমাদের ইশতেহারটা পুরোটাই শিক্ষা ও গবেষণামূলক, এবং এই যে লাইব্রেরি 24 ঘন্টা খোলা রাখা, থিসিসের ক্ষেত্রে ফলাফলের বাধ্যবাধকতা না থাকা, সম্পূরক শিক্ষাবৃদ্ধির পরিমাণ নিশ্চিত করা, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন জার্নাল করা, দেশি বিদেশি গবেষণা প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক বা এমওইউ করা, বিভাগগুলোতে পর্যাপ্ত জেনারেল ল্যাব ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, টিচিং অ্যাসিস্ট্যান্ট, গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ জানানো, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি ও উপস্থিত নম্বর সর্বোচ্চ 5% সীমিত রাখা সহ অনেক অনেক দাবি আছে আমাদের। তো সেই জায়গা থেকে যদি বলা হয় যে আমরা আসলে শিক্ষা বা গবেষণা নিয়ে কাজ করতে চাই না, এটা আসলে একটা মিস ইনফরমেশন দেওয়া হবে। এটা আসলে এক ধরনের নন মিথ্যাচার বলতে চাই না আর কি, মিস ইনফরমেশন দেওয়া হবে বলে আমি মনে করি। আচ্ছা, ব্যাপারটা একটু মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন সব দিকে চলে যাচ্ছে। এই বিষয়ে কি আর কি কেউ বলতে চায়? কাউন্টারটা আমি একটু নিচ্ছি সাজ্জাদুল ইসলাম, পরে আমি মালিহার কাছে আসছি। জি গবেষণার ক্ষেত্রে, শিক্ষা গবেষণার ক্ষেত্রে আসলে আমাদের সবার প্রায়োরিটি থাকবে আগে, এটা সবাই মানে এবং বিশ্বাস করে। আমি একটা কথাই বলবো যে আমরা কাজ করব শিক্ষাকে ইমপ্রুভ করার জন্য, কিন্তু স্পেসিফিকভাবে আসলে কি করব এরকম আসলে আমি দেখেছি খুব কম। কিন্তু আমার ক্ষেত্রে একটা মনে হয়েছে যে আমরা যখন রিসার্চ করি আমাদের হচ্ছে অনুষদ ভিত্তিক এই রিসার্চটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমার একটা প্ল্যান আছে যে প্রত্যেকটা অনুষদ এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে যারা একটু মেধাবী বা যারা একটু কাজ পারে, তো সেই ক্ষেত্রে আমরা এই একটা গোষ্ঠীর শিক্ষার্থীদের একসাথে করে আমরা যদি কিছু পাবলিকেশন বা কিছু রিসার্চ করি, সেই ক্ষেত্রে হচ্ছে এই বিষয়টা আরো আগানো সম্ভব। যেমন আমি আমার 4th ইয়ারের রিসার্চের ক্ষেত্রে একটা বিষয় বলি যে আমি ড্রোন ইমেজ থেকে আমি হচ্ছে 3000 ইমেজ থেকে আমি একটা টিপ ফাইল বানিয়েছি, যেটা থেকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চায় তারা হচ্ছে মাস্টার প্ল্যানের ক্ষেত্রে এটা আরো ভূমিকা রাখবে। এর পাশাপাশি আমি যদি বলি যে টি কাউন্টিফিকেশনের একটা কাজ চলমান রয়েছে আমাদের, যে আমরা যদি চাই আমরা ডাটা দিয়ে যদি আমরা অ্যানালাইসিসটা করি, তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা জানতে পারবো যে আমাদের ইউনিভার্সিটিতে কতগুলা হচ্ছে গাছ রয়েছে। তো এর মাধ্যমে আমাদের বড় বড় ডাটার ক্ষেত্রে, যেমন হচ্ছে আমরা যদি স্যাটেলাইট ডাটা ইউজ করি তাহলে দেখতে পারবো যে হচ্ছে রেজুলেশনটা বেশি। তো আমাদের এই ড্রোন ইমেজটা ক্যাম্পাসের হচ্ছে বড় একটি হেল্প করবে প্রশাসনকে, যে হচ্ছে তারা মাস্টার প্ল্যানকে আরো ইমপ্রুভ করবে। থ্যাংক ইউ। আমরা প্রসঙ্গ ছিলাম শিক্ষা গবেষণা। আচ্ছা, নিবিড় আসলে যে কথাগুলো বলেছে সেগুলা কিছুটা আমার কথার কাউন্টারে বলেছে। আমি আসলে রাজনীতিবিদ তৈরির কথাটা ইয়েস টু পলিটিক্স এর আলাপে বলেছিলাম, এই আলাপে বলিনি। শিক্ষা ও গবেষণা সহ ক্যাম্পাসের সকল সেক্টরে আমাদের ইশতেহার রয়েছে, সেটা শিক্ষক নিয়োগ পদ্ধতির স্বচ্ছতা এবং কেন্দ্রীয়ভাবে রিসার্চ জার্নাল তৈরি থেকে শুরু করে অনেক বড় ইশতেহার আমাদের আছে শিক্ষা ও গবেষণা। এবং আমরা আসলে কেউই আমাদের ইশতেহার বা আমরা কি কি করব সেটা নিয়ে এখনো আলাপ করিনি। সুতরাং কেউ যখন গদবাঁধাভাবে বলে দেয় যে এই বিষয় নিয়ে আমরা কথা বলিনি বা এই বিষয় নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, সেটা আসলে গ্রহণযোগ্য না, এবং এই ব্যাপারে আসলে আমি আপত্তি জানাচ্ছি ঘোরতর। জি, আমি আপত্তিটা আমলে নিলাম, কিন্তু আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। ফেরদৌস আল হাসান। জি, ধন্যবাদ। প্রথমত আসলে আমরা যখন একটা প্রশ্নের থাকি তখন আসলে সেই প্রশ্নের উত্তরকে জাজ করে উত্তর দেওয়া উচিত। প্রথমত আমরা কথা বলছিলাম যে কেন শিক্ষার্থীরা আমাদের পছন্দ করবে। তো অবশ্যই যেহেতু আমরা এখানে জাকসুকে একটা পলিটিক্যাল গ্রাউন্ড হিসেবে ধরতে চাই এবং জাকসু হবে নেতৃত্ব তৈরির কারখানা, অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি একাডেমিক ক্যারিয়ার গঠন করার জন্য। আমাদের গোল থাকবে
সবার আলাদা আলাদা ডেস্টিনেশন থাকবে, যে সে সেখানে কাজ করবে। তো আসলে আমরা যেহেতু জাকসু নিয়ে কথা বলছি, জাকসুর মাধ্যমে আমরা চাই নেতৃত্ব তৈরি হোক, যারা আসলে একাডেমিক সেক্টরে যেরকম ভূমিকা রাখবে, দেশের জন্য ভূমিকা রাখবে। তাই আমরা বলতে চাই, আসলে না বললেও আমরা আসলে ওটাই মিন করেছি যে আসলে জাকসু শুধুমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম না, যদি আপনি একটা সুন্দর নেতৃত্ব পান তাহলে আপনি সুন্দর একটি ক্যাম্পাস পাবেন, যেখানে আসলে আপনার শিক্ষা এবং গবেষণা সুন্দর হবে, যেমন আপনার ক্যাম্পাসের সকল ধরনের ব্যবস্থাপনা সুন্দর হবে। ক্যাম্পাসকে সুন্দর করা দরকার। আর জাকসু হবে একটা পেশার গ্রুপ, এটা আমরা বুঝতে হবে। জাকসু কোনো প্রশাসনিক বডি না, জাকসু একটা পেশার গ্রুপ, যেখানে আসলে আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে প্রশাসনকে পেশার ক্রিয়েট করবো, যে আপনি আপনার গবেষণার জায়গা ঠিক করেন, আপনি আপনার প্রশাসনিক ত্রুটিগুলো ঠিক করেন, আপনি আপনার ডাইনিং এ ভর্তুকি দেন। এগুলোই বলতে চাচ্ছিলাম আর কি। জি তৌহিদ, আপনি কি আর কিছু যুক্ত করতে চান? ছোট করে একদমই আমি ছোট করে বলি একটু, যে ভাইরা অনেক কিছু বলেছে, সো নাম লওয়া বলছে হচ্ছে ওর কথার কাউন্টার, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, আমি আসলে কেন মানুষ আমাকে ভোট দিবে, তখন কিন্তু এই আলাপগুলো আসা উচিত ছিল, আমার কাছে যেটা মনে হয় আসেনি, সেজন্য আমার কথাগুলো এসেছে। সো এটাকে একদম যে ডিনাই করা যায় না যে আমি একদম হাওয়া বা আকাশ থেকে নিয়ে এসেছি কথাগুলো, এগুলো হচ্ছে আপনাদের কথার প্রেক্ষিতে এসেছে, এবং আপনাদের থেকে আমি যেই উত্তর আশা করেছিলাম সেই উত্তর আসেনি দেখেই কিন্তু আমি এগুলো বলেছি। আচ্ছা, ধন্যবাদ আপনার এক্সপ্লেনেশনের জন্য। ধন্যবাদ। আমি কেন সবাইকে ব্যাপারটার সাথে একটু সুযোগ দিলাম বা সম্পৃক্ত করলাম, আমার ঠিক পরবর্তী প্রশ্নটা ছিল এরকমই, যে আমরা দেখি সেটা শুধুমাত্র যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরকম না, বিশ্ববিদ্যালয়গুলো যেখান থেকে আসলে মেধাবীরা উঠে আসেন এবং তারা আসলে দিন শেষে এই বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যান, সেখানে গবেষণা খুবই গুরুত্বপূর্ণ, এবং শিক্ষা গবেষণার এই ক্ষেত্রটা আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়, এটা খুবই দুঃখের বিষয় যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই কার্যক্রমগুলো ছাড়া সবকিছুই হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, যে দেশের সাংস্কৃতিক অঙ্গনে তারা বিভিন্নভাবে অবদান কিন্তু রেখে যাচ্ছে, তাদের একটি শিওর নাম রয়েছে যে তাদের এইখানে অবদানটা বেশি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরকম আরো অনেক ক্ষেত্রে কিন্তু তাদের যে স্বকীয়তা সেটি আসলে প্রমাণ করেছে। কিন্তু একটা দুঃখের বিষয়, সেটি শুধুমাত্র আপনাদের এই বিশ্ববিদ্যালয় নয়, সেটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই হয়তো সেই প্রসঙ্গটা আসে, যে শিক্ষা কিংবা গবেষণার ক্ষেত্রে গবেষণা তৈরির যে প্রক্রিয়া, সেটি থেকে শিক্ষার্থীরা কেমন জানি বিমুখ হয়ে যায়। একই সাথে সেখানে শিক্ষকদেরও কোনো না কোনো একটা সুহৃদ অবস্থান রয়েছে। আমার পরবর্তী প্রসঙ্গে আমি আসলে যেতে চাই। পরবর্তী প্রসঙ্গটা হচ্ছে যে মূলত আমরা বলতে চাই, আপনারা নানানভাবে প্রচারণা চালাচ্ছেন, এবং একটি কথা আমরা গণমাধ্যমে দেখেছি যে তুলনামূলকভাবে এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে যে নির্বাচনী আমেজ সেটি আসলে কম। সেটির ক্ষেত্রে মনে হয় আপনারাও একটি প্রতিবন্ধকতা লক্ষ্য করছেন, এবং সেটির ক্ষেত্রে কেন আমি একটু আগে দেখছিলাম যে যখন পড়াশোনা করছিলাম আপনাদের বিষয়গুলো নিয়ে, আমি দেখলাম যে আপনারা আসলে সর্বোচ্চ অর্থ খরচ করতে পারবেন 7,000 টাকা, এবং সেখানে আমি দেখলাম যে আপনাদের যে শিক্ষার্থী সংখ্যা, ভোটার আছেন তাদের সংখ্যাই 12,000। ফলে তাদের কাছে, প্রত্যেক শিক্ষার্থীর কাছে আপনার কথা, আপনার কোনো একটা মাধ্যমও যদি পৌঁছানো যায়, সেটি আসলে তুলনামূলক চিত্রটা অনেক বেশি তৈরি হয়। সেই বেশি নিয়ে কি বলবেন? তৌহিদ আগে বলতে চেয়েছেন, তারপরে আপনি, আমি আসছি। ধন্যবাদ। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারবার মিটিং এর মধ্যে বলেছিলাম যে আপনারা কি আসলে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করতে চান কিনা। তারপর বলেছে চান, কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমাদের ভোটার সংখ্যা হচ্ছে অলমোস্ট 12,000-এর কাছাকাছি। সেই জায়গায় যদি আমি সবাইকে 1 টাকার একটা লিফলেট দিই, সেখানে আমার খরচ হচ্ছে 12,000 টাকা, কিন্তু আমার এখানে সর্বোচ্চ খরচের লিমিট দেওয়া হচ্ছে 7,000 টাকা। কিন্তু এটা আসলে কিভাবে সম্ভব? আমি 7,000 টাকার মধ্যে ইলেকশন করা ইজ অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল। এখন কোনো প্রার্থী বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি 7,000 টাকা কম খরচ করছি। সো আমি সে জায়গায় বলতেছি না। আবার আমাদের হচ্ছে প্রথম দিকে ছিল যে আইডি কার্ড নিয়ে অনেক ইস্যু ছিল, পরে এগুলো সমাধান হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়নি কেন তারা ভোট দিতে যাওয়া উচিত। একটা ওয়ার্কশপ আমরা চেয়েছিলাম যে আমাদের জাকসু কেন হওয়া উচিত, এবং জাকসুতে কেন আমার ভোট দেওয়া উচিত, কেন আমার প্রতিনিধিত্ব থাকা উচিত। সো এই ধরনের একটা ওয়ার্কশপ কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই নিতে পারতো। আবার একই সাথে আমি আমার প্রার্থী বেছে নিব, কিন্তু আমার প্রার্থী বেছে নেওয়ার ধরনটা কি, আমাকে কেন মানুষ ভোট দিবে, আমি কি এখানে কোনো ডিবেটের কোনো সুযোগ নাই। আপনি 25 জনের বেশি কোনো জায়গায় জমায়েত হতে পারবেন না। এটা কেমনে সম্ভব? একটা বিশ্ববিদ্যালয়ে 12,000 শিক্ষার্থী, আমি হেঁটে যাওয়ার সময় আমার সাথে এমনিতেই অন্য সময় নির্বাচনকালীন সময় বাদ দিয়ে আমার ডিপার্টমেন্ট থেকে যখন আমি বেরোই 50-60 জন থাকে। তো সেই ক্ষেত্রে আমি নির্বাচনী প্রচার কিভাবে করবো? আমি কোনো একটা হলে গেলে 30-40 জন অটো চলে আসে, তো সেক্ষেত্রে আমি কি তাদেরকে বলবো যে 25 জনের বেশি থাকা যাবে না, তারা চলে যেতে? সো এই ধরনের এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কিন্তু আমরা নির্বাচনটা করছি। আমরা মনে করি এই ধরনের ইস্যুগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরো বেশি তৎপর, আরো বেশি সচেতন হওয়া জরুরি, এবং একই সাথে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরও ভাবা উচিত, এবং রাজনীতিবিদদের ভাবা উচিত। জি, শুনতে চাই নাজমুল ইসলাম লিমন আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আসলে দীর্ঘ 33 বছর পরে যেহেতু আসলে জাকসু নির্বাচন হতে যাচ্ছে, এটির মধ্যে নিয়ে আমাদের কিন্তু সংশয় দ্বিধা অবশ্যই রয়েছে। এবং আপনি বললেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে আসলে ডাকসু নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সে ধরনের আমেজ নেই। আমি মনে করি এর পিছনে একটি কারণ হচ্ছে, আপনি দেখেন
এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে আসলে আমাদের মনোনয়নপত্র জমার জন্য ডেট দিয়েছে 3 দিন, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু 1 সপ্তাহ দিয়েছে। আমি মনে করি এখানেই কিন্তু আসলে প্রশাসনের সদিচ্ছার ঘাটতি রয়েছে যে তারা আসলে জাকসু নির্বাচন চায় কিনা। আরেকটি বিষয় বলবেন যে ছাত্রদলের যখন আসলে প্যানেল গঠন প্রক্রিয়া হয়েছে তখন কিন্তু আসলে ছাত্রদলের প্যানেল গঠন প্রক্রিয়ার সাথে কিন্তু বিএনপিপন্থী কিছু শিক্ষক জড়িত ছিলেন। আসলে কাকে আসলে প্রার্থী হিসেবে নিয়ে আসা হয়, কার পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু তারা কথা বলেছেন। এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি কিন্তু যিনি আসলে নির্বাচন কমিশনের সাথে জড়িত রয়েছেন, সে যেহেতু নির্বাচন কমিশনের সাথে জড়িত রয়েছেন, এখানে আসলে জাকসু নির্বাচনটা কীভাবে সুষ্ঠু হয় সেটি আমার বোধগম্য নয়। আরেকটি বিষয় হচ্ছে, আপনি দেখেন আমাদের এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু এখানে নিয়ে আসা হয়েছে। সেটি হচ্ছে যে 54 ব্যাচ রাজশাহী ইউনিভার্সিটি যে দেখেছেন 54 ব্যাচের শিক্ষার্থীকে যেন ভর্তি করানো হয়, তারা যেন জাকসুর ভোটার হইতে পারে, সেই প্রক্রিয়া করানোর জন্য কিন্তু এখানে বিএনপিপন্থী শিক্ষকের একজন মেয়ের মাধ্যমে কিন্তু আন্দোলন করা হয়েছে যেন এই জাকসুটাকে বানচাল করা যায়। এই ধরনের বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমরা পেয়েছি, যার ফলে শিক্ষার্থীদের মাঝে একটি সংশয় দেখা দিয়েছে, দ্বিধা দেখা দিয়েছে। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন বারংবার কিন্তু জাকসুর তফসিল দেওয়ার পরেও জাকসু নির্বাচন কিন্তু হয়নি, যার ফলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের একটি অনাগ্রহের জায়গা রয়েছে। এবং আপনি আজকে দেখতে পারবেন আজকে শুক্রবার ফ্রাইডে কিভাবে বহিরাগতরা আমাদের ক্যাম্পাসে প্রবেশ করছে, একটা ইকো পার্ক তৈরি হয়ে গেছে। তাহলে আমি কিভাবে আমার ভাই বোনের কাছে আমি নির্বাচনী প্রচারণা চালাবো, আমার ওই বোন আমার কাছে কিভাবে কমফোর্ট ফিল করবে, তার সাথে আমি কিভাবে কথা বলবো, এবং নির্বাচনী পরিবেশই সৃষ্টি করতে পারে না বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রত্যেকটা। এবং আরেকটি আপনাকে কথা বলতে চাই, একটু আমাকে প্লিজ সময় দিবেন। আমি যখন প্রচারণায় যাই আমাকে ফার্স্ট যে কোশ্চেনটা করা হয় সেটা হচ্ছে, ভাই আসলে কি জাকসু নির্বাচনটি হবে? আমি কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারি না। আমি যে কয়জন ব্যক্তির সাথে কথা বলেছি প্রত্যেকটা ব্যক্তি আমাকে একই কথা বলেছে, ভাই জাকসু নির্বাচনটা হবে কিনা। তবু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সচেতন করার চেষ্টা করেছি ব্যক্তিগত জায়গা থেকে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই, তাদেরকে ইনশিওর করতে পারে নাই যে আপনারা 11 তারিখ ভোট কেন্দ্রে আসেন, আপনাদের সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমাদের, এই ধরনের কোনো ইনশিওর করতে পারে নাই। এবং আপনি খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটি মেয়ে এবং আপনি দেখেন এমন সময়ে আপনার জাকসু নির্বাচন দিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের 24টি ডিপার্টমেন্টে পরীক্ষা চলতেছে। যে ডিপার্টমেন্টে পরীক্ষা চলে সেই ডিপার্টমেন্টের ছেলে মেয়ে তো প্রার্থী রয়েছে, সে কিভাবে প্রচারণা করবে, সে কিভাবে পরীক্ষা দিবে, সে কিভাবে তার কথাগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু ইচ্ছা করেই বাধা সৃষ্টি করছে যে নির্বাচন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করতে, এবং আমরা মনে করি এখানে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে বলে আমরা মনে করি। স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ থেকে নাজমুল ইসলাম লিমন বলছিলেন। শুনতে চাই ফারিয়া জামান নিকি, সম্প্রীতির ঐক্য থেকে যিনি লড়ছেন। আমি মনে করি খরচের কথাটা যেহেতু আসছে এটা বলে বাকি কথাগুলো বলবো, যে আমি মনে করি 7,000 টাকা খরচের জন্য ঠিক আছে। এর থেকে বেশি হলে আমার পক্ষে তো 7,000 টাকা আসলে খরচ করা সম্ভব না। এখন পর্যন্ত আমার লিফলেটে খরচ হয়েছে 400 টাকা, আর আমার নমিনেশন তুলতে খরচ হয়েছে 300 টাকা। সেন্ট্রাল থেকে আমাদের সেন্ট্রাল লিফলেট আসছে কিছু, কিন্তু দেখেন কোনোভাবে 7,000 টাকার বেশি যদি এটা অ্যাপ্রুভ করা হয়, আমার মতো মানুষের জন্য নির্বাচন করা অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা, আর বাকিটা আসি নির্বাচনী আমেজ নিয়ে। আমার মনে হয় যে ক্যাম্পাসের শিক্ষার্থীরা যথেষ্ট স্বতঃস্ফূর্ত নির্বাচন নিয়ে, যথেষ্ট উৎসাহী নির্বাচন নিয়ে। 3টা জায়গা নিয়ে আসলে মূল ঝামেলা হচ্ছে। একটা হচ্ছে যে বেশিরভাগ অ্যাটেনশন বা মিডিয়াগুলো আসলে ডাকসু কেন্দ্রিক আমরা পাচ্ছি। জাকসু নিয়ে সাইবার স্পেসে বলেন বা মিডিয়াতে বলেন একটু কম আপনার আনাগোনা আছে। দ্বিতীয় হইতেছে যে এই যে ভোটদানের প্রক্রিয়া, এই ভোটদানের প্রক্রিয়া নিয়ে প্রথমে প্রশাসন অনেক ধরনের টালবাহানা করছে, যে আপনার নানা ধরনের ক্লিয়ারেন্স লাগবে, নানা ধরনের লাইব্রেরি ক্লিয়ারেন্স লাগবে। পরে আমরা একটা দাবি জানিয়েছি আমার প্যানেলের ডাকে, বিভিন্ন প্যানেলের সাথে সম্মিলিতভাবে, যে কোনো পরিচয়পত্র থাকলেই, সেটা হল কার্ড হোক, লাইব্রেরি কার্ড হোক, স্টুডেন্ট আইডি কার্ড হোক, তাতেই যেন মূল আপনার ফাইনাল যে ভোটার লিস্ট আছে সেটার নাম আসলে শিক্ষার্থীরা ভোট দিতে পারে। কিন্তু যখন আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন শিক্ষার্থীর কাছে প্রচারণা করতে যাই, তখন দেখতে পারি প্রশাসন থেকে যে এই সিদ্ধান্তর বদল এসেছে এটা সম্পর্কে তারা অবগত না, তারা অনেক কনফিউজ। তারা বলে যে আমার যে কার্ডের মেয়াদ নাই, আমি কি ভোট দিতে পারবো, আমার কি আবার নতুন করে ক্লিয়ারেন্স করতে হবে। এই যে কনফিউশনটা, এই যে ভোটদানের পদ্ধতিটা একটু কঠিন করা, এই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট আন্তরিক না। 1, 2 হচ্ছে যে এই বিভিন্ন জায়গায় যে জমায়েতের বিষয়টা আছে, জমায়েতের বিষয়টা আমার মনে হয় যে শিথিলতা আনা উচিত। কারণ দেখেন, আমার থেকে আমার প্রার্থী আলাদা কেন বা আমি তার থেকে বেশি যোগ্য কেন, এটা জানার জন্য তো আমাদের দুইজনেরই কথা শুনতে হবে। এই কথা শোনার জন্য কোনো ধরনের ডিবেট আয়োজন করা নিয়ে আমরা করতে পারতেছি না, কোনো ধরনের ডিবেট আয়োজন করতে পারতেছি না। আর আরেকটা বিষয় হচ্ছে যে
অনেক 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 ডিপার্টমেন্টেই ফাইনাল পরীক্ষা আছে। আমি নিজে প্রার্থী, কিন্তু দেখেন আমি মাস্টার্স শেষ করতে পারবো কিনা আমি জানি না। আমার 6টা অ্যাসাইনমেন্ট বাকি, আমি অনেকগুলো টিউটোরিয়াল দিতে পারি নাই। কারণ হচ্ছে যে আমি নির্বাচনী প্রচারণা আর বাকি পড়াশোনার একাডেমিক কাজগুলো তো একসাথে করতে পারতেছি না। তাহলে যারা ভোটার, আমি যখন কোনো রুমে যাই, রুমে যাওয়ার আগে আমার অনেক শঙ্কা কাজ করে যে মেয়েটার পরীক্ষা আছে কিনা, মেয়েটা বিরক্ত হবে কিনা। ফাইনাল পরীক্ষা চলতেছে, ফাইনাল পরীক্ষার মধ্যে তো আসলে যে ভোটের কথা শুনতে কারোই ভালো লাগার কথা না। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আরেকটু আন্তরিক হইতো, ক্লাস রাখতে পারতো, কিন্তু ফাইনাল পরীক্ষা তার বাদ দেওয়া উচিত ছিল। এই সমস্ত জায়গা থেকে আমার মনে হয় যে শিক্ষার্থীদের যে ভোটের আমেজ সেটা আসলে একটু কম। আমরা শুনতে চাই আপনার কাছ থেকে ফেরদৌস আল হাসান। জি ধন্যবাদ। প্রথমত একটা বিষয় উল্লেখ করতে চাই যে আসলে আমরা যারা এই জেনজি জেনারেশন, তারা এমন একটি সময় আসলে 18 বছর বা ভোটাধিকার প্রয়োগের উপযুক্ত হয়েছি যখন আসলে ফ্যাসিবাদী শাসন আমাদের উপর বর্তিত ছিল। আসলে আমরা কেউ আসলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতেই পারিনি। আমি গতকালকে আমার প্রচারণার সময় আমি অনেককে জিজ্ঞাসা করেছি যে কে আসলে প্রথম নিজের জীবনে ভোট দিচ্ছেন, এবং আমাকে অবাক করে সবাই হাত তুললো যে আসলে আমি নিজের জীবনে প্রথম ভোটটা দিচ্ছি। আসলে যে কখনো ভোট দেয়ই নাই সে আসলে ভোট দেওয়ার গুরুত্বটা কেমনে বুঝবে? তো এর জন্য প্রশাসনের উচিত ছিল যে একটা বিভাগ ভিত্তিকারী কর্মশালার আয়োজন করা, যে আসলে কেন আমাদের জাকসু প্রয়োজন। আর 33 বছর ধরে জাকসু বন্ধ, একটা জাকসু আসলে শিক্ষার্থীদের কি লাভ হবে, বা জাকসুর প্রতিনিধিরা কি আসলে শিক্ষার্থীদের মতো আবার সেই গণরুম গেস্ট রুম চাপিয়ে দিবে কিনা, নাকি তাকে আবার সেই জাকসুর নেতৃত্বের পিছন পিছন মিছিল করতে হবে, এই ধরনের কোনো ট্যাবু প্রশাসন ক্লিয়ার করেনি। তো আমার কাছে মনে হয় এই জায়গার প্রশাসনের দুর্বলতা ছিল। পাশাপাশি কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 22টা হল রয়েছে, এর মধ্যে অর্ধেক ছেলে এবং মেয়ে। যেখানে আমরা সেন্ট্রাল প্যানেলে প্রার্থিতা করছি, কিন্তু আসলে আমাদের মেয়েদের সাথে গিয়ে আমাদের ভিউ এক্সচেঞ্জ করার মধ্যে কোনো সুযোগ প্রশাসন রাখেনি। তো আসলে আমরা আমার বন্ধু কিভাবে বোঝাবো যে আসলে আপনি আমাকে ভোট দিন, XYZ থেকে আমি বেটার। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে নির্বাচনের আমেজ তৈরিতে কিছুটা বাধাগ্রস্ত করছে। পাশাপাশি নিরাপত্তা নিয়ে শঙ্কা তো আছি। অনেকেই সাথে কথা বলেছি, যদি ক্যাম্পাস একদিন ছুটি থাকে বা ক্লাস অ্যাসাইনমেন্টের প্রেশার না থাকে, তাহলে অনেকেই বাড়ি চলে যাবে। কেন বাড়ি চলে যাবে? ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের অনেক বন্ধুবান্ধব সংগঠন ক্যাম্পাসে জাকসুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের হট্টগোল তৈরি করার চেষ্টা করেছে। আসলে যারা একেবারে সাধারণ, তাদের পরিবার থেকে তো চিন্তা করে আসলে যে আমার ছেলে মেয়ের নিরাপত্তা কোথায়। ক্যাম্পাসে একটি জাকসু ভোট দিতে গিয়ে তার ছেলের বা মেয়ের যদি জীবন বিপন্ন হয়, তাহলে এই লাইব্রেরি সে কখনো নিবে না। তো আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাতে চাই যে নিরাপত্তা জোরদার করে পরিবেশ ঠিকঠাক করুক। আর যতটা অর্থে আমার সহ বক্তাগণ বললেন যে একদমই নির্বাচনে আমেজ বিরাজ করছে না, আমি তার একটু ভিন্ন চিত্র বলতে চাই। কারণ ডাকসুর মতো আমাদের সবাই আসলে একাডেমিক বিল্ডিং কেন্দ্রিক না, আমাদের সকল জমায়েতগুলো বা সকল মুভমেন্টগুলো হয় হল কেন্দ্রিক। আপনি যদি রাতে আমাদের হলে যান, যেমন আমার পাশে নিবিড় রয়েছে, আমি কালকে যে হলে গিয়েছি, আমার সহপ্রার্থী নিবিড়ও সেই হলে গিয়েছে, আমরা সবাই একসাথেই প্রত্যেক রুমের রুমে যাচ্ছি, সবাই আমাদের সাদরে গ্রহণ করে নিচ্ছে। তো আমাদের কাছে মনে হয় যতটা বেশি জাকসুর আমেজ ফ্যাকাল্টি কেন্দ্রিক, তার থেকে অনেক অনেক বেশি হল কেন্দ্রিক রয়েছে। তো আমি আসলে এখানে আশাবাদী। আমরাও আশাবাদী। আমরা শেষ দুটা প্রশ্ন আপনাদেরকে করতে পারবো, এবং সেই দুটা প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা আসলে আপনাদের যে কার্যক্রম জাকসু নির্বাচন ঘিরে সেটি আসলে শুনতে চাই। বিশেষ করে আমি আপনাদের কাছে কিছু সংকটের কথা বলবো। এই সংকটের কথাগুলো আপনারা সবাই বলেছেন, আমিও আপনাদের সাথে আজকের আলোচনায় বলেছি। তারপর আরো একবার মনে করিয়ে দেয়া, আপনারা যে এই সংকটের কথা বলছিলেন, যে ক্যাম্পাসে গণরুম যে সংকট রয়েছে, গেস্ট রুমের যে কালচার, র্যাগিং, ট্যাগিং, এগুলো হচ্ছে আপনারা নিত্য নৈমিত্তিক ভাবে জাহাঙ্গীরনগরকে রিপ্রেজেন্ট করে, যেটা আমরা আসলে চাই না যে জাহাঙ্গীরনগরকে এইভাবে রিপ্রেজেন্টেশনটা হোক, তাদের রিপ্রেজেন্টেশনটা এইভাবে হোক, এটির ক্ষেত্রে। এবং একই সাথে আরেকটা তথ্য আপনাদের কাছে জানাতে চাই যে এই বিশ্ববিদ্যালয় দেশের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসেন, তারা আসলে পড়াশোনার জন্য, কিন্তু অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা সুযোগ কম পান, সেটি হচ্ছে যে তারা টিউশনিটা একটু কম করাতে পারেন, কেননা সেই পরিস্থিতিটা এখানে নাই। ফলে এই যে আর্থিক সংকটের মধ্যে পড়ে আমাদের দেশের অধিকাংশ পরিবারগুলো তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের, ফলে যে সন্তানটি এখানে আসেন, বাবা মারা যাকে পাঠান, তারও কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে আন্তর্জাতিকভাবে সেখানে অনেক অপশন থাকে, যে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই বেশ কিছু কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি যেন তার অর্থনৈতিক যে সচ্ছলতা সেটিকে আসলে চলমান রাখতে পারেন। আপনারা যারা প্যানেল ঘোষণা করেছেন, শিক্ষার্থীদের জন্য হয়তো নিশ্চয়ই কথা বলবেন, বোল্ড হবেন, ভয়েস রেজ করবেন, সেই ক্ষেত্রে আসলে কি আছে পরিকল্পনায়? ছোট করে ওয়ান বাই ওয়ান যদি বলতেন। তৌহিদ আগে শুরু করেছেন। আমার একটি ইস্তারের মধ্যেই আছে যে পার্ট টাইম জব পোর্টাল, যেটা কিনা হচ্ছে আমরা দেখতে পাই আমাদের এখানে অনেকগুলো মিডিয়া, টিউশন মিডিয়া,
যাওয়ার পরে অনেকে প্রতারিত হয়, অনেক থেকে 1000 টাকা কমিশন নেয়, পরে প্রতারিত হয়। টিউশন পাওয়া কিন্তু দুষ্কর। সো আমরা সেই জায়গা থেকে একটা পরিকল্পনা করেছি যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যত স্কিল্ড পার্সন আছে, কেউ ভিডিও এডিটিং এ ভালো, কেউ গ্রাফিক্স ডিজাইনিং এ ভালো, কেউ এআই নিয়ে অনেক ভালো কাজ করছে, কেউ প্রোগ্রামিং নিয়ে অনেক ভালো কাজ করছে, এই ধরনের মানুষ যারা স্কিল্ড রয়েছে, আমি জানি না যে আমার বিশ্ববিদ্যালয়ে কি স্কিল্ড। সো আমরা এমন একটা ওয়েব পোর্টাল খুলবো এবং সেখানে পোর্টফোলিও দিয়ে দিব যে সবাই রেজিস্ট্রেশন করতে পারবে যে আমার কোন জায়গায় দক্ষতা রয়েছে। আমি নিবিড়, আমি ভিডিও এডিটিং ভালো পারি, আমি লিখে দিব কত বছর যাবত আমি ভিডিও এডিটিং করতেছি, আমি কোন কোন জায়গায় করেছি। অর্থাৎ সেখানে আমার একটা কম্বাইন্ড ইন ডিটেলস পোর্টফোলিও থাকবে। সো সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বা অনেক ধরনের বেসরকারীকরণের মাধ্যমে কিন্তু আমরা সেই জায়গাটাকে প্রমোট করে সেখান থেকে আমরা এটাকে হাইলাইট করতে পারি, যাতে করে হচ্ছে আমাদের আশপাশে মানুষজন, ঢাকা কেন্দ্রিক মানুষজন আমাদের খুঁজে নিতে পারে যে আমি এই জায়গায় ভিডিও এডিটিং অনেক ভালো পারি, আরেকজন অনেক ভালো প্রোগ্রামিং জানে। সো এই জায়গাটা আমরা আরো বেশি সহজলভ্যতা করছি। একই সাথে টিউশনটা, আমার কত বছরের টিউশন করার অভিজ্ঞতা রয়েছে। সো আমরা এই জায়গায় কাজ করেছি এবং আমাদের ইস্তারের মধ্যে আর্থিক সচ্ছলতা যাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুঁজে পায় এবং সেখানে যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর হয়, আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব। এটা যদি নির্বাচিত হই তাও করব, নির্বাচিত না হলেও করব। এবং আমরা মনে করি যে এটি একটি বাস্তবায়নযোগ্য এবং একই সাথে এটা একটা ভিশনারি উদ্যোগ হতে যাচ্ছে। সো আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সাধারণ শিক্ষার্থী যদি আমাদের পাশে থাকে তাহলে হচ্ছে পার্ট টাইম জবের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ সবাই যদি সহযোগিতা করে আমরা করতে পারবো। সেটা খুব বেশি কঠিন বা খুব বেশি টাকা পয়সা বা খুব বেশি করারও লাগবে না। সো আমরা চাই হচ্ছে আমাদের সমর্থন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমর্থন, তাহলে আমরা ইনশাল্লাহ এই জিনিসটা করতে পারবো। জি ধন্যবাদ। নিবিড় একটা খুব চমৎকার আইডিয়া শেয়ার করেছে। আমার আইডিয়াটা এখান থেকে একটু ভিন্ন। আমাদের ইস্তেহারের মধ্যে যেটা রয়েছে, আমরা তাই আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তাদেরকে স্কিল করে গড়ে তোলা। আপনি জানেন পৃথিবী এখন সবার জন্য ওপেন, কারোর জন্য কোনো লিমিটেশন নেই। আমার যদি স্কিল থাকে তাহলে অবশ্যই কাজ আমাকে খুঁজে নেবে, আমাকে কাজ খুঁজতে হবে না। তো আসলে আমরা চাই যে জাকসু হবে এমন প্ল্যাটফর্ম যেখানে আসলে জাকসু প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন করে বিভিন্ন স্কিলের ট্রেনিং এর আয়োজন করবে, যার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী শুধু তার একাডেমিক না, একাডেমিক সেশনের বাইরেও স্কিল হয়ে উঠবে এবং সে তার নিজের জন্যই কাজ খুঁজে নেবে। এবং আমি বলতে চাই আসলে সে নিজের কাজ খুঁজবে না, বরঞ্চ কাজ তাকে খুঁজে নেবে। আমার একজন শিক্ষার্থী যদি সে ভিডিও এডিটিং স্কিল হয়, তাহলে আসলে আমি খুঁজবো যে আসলে আমার কোন ছোট ভাই বা আমার কোন বন্ধু ভিডিও এডিটিং পারে, তাহলে আসলে তাকে আমার কাছে আসতে হবে না, বরং কাজ তার কাছেই যাবে। তো এখানে আমরা স্কিলের দিকে গুরুত্ব দিচ্ছি। জি, আপনি হচ্ছে টিউশনের বিষয়টা বলেছিলেন, ছোট একটা বিষয় বলে এটা শুরু করব। সেটা হচ্ছে যে আমি হচ্ছে পাবনা জেলা সমিতির সহসভাপতি। লাস্ট ইয়ারে আমরা হচ্ছে একটি 20 জনের এককালীন 1 লাখ টাকার বৃত্তির ব্যবস্থা করেছি। এই ধারাবাহিকতা ইনশাল্লাহ থাকবে। এর পাশাপাশি আমি একটু বলবো যে উদ্যোক্তা তৈরির যে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন এইটাই পারতে হবে তা না, গবেষণার মাধ্যমেও কিন্তু ইনকাম সোর্সটা সম্ভব। কারণ আমরা দেখেছি বাংলাদেশে গবেষণার যেই ইনস্ট্রুমেন্টগুলা, এইগুলো আমরা বাইরে থেকে আনতে গেলে অনেক কস্ট হয়। তারপরে হচ্ছে আমরা দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই গবেষণা করে এইগুলা নিম্নমানের। কারণ কি, আমরা হচ্ছে এই কম্পোনেন্টগুলো পাচ্ছি না ঠিক মতো। তো এই ক্ষেত্রে আমি চেষ্টা করব যে যারা হচ্ছে টিউশন করবে তারা দেখা যাচ্ছে যে শুধুমাত্র বিসিএস কেন্দ্রিক ফোকাস বা যাদের যেই দিকে ফোকাস থাকবে সেই বিষয় নিয়ে কাজ করব। যেমন যারা গবেষণা কেন্দ্রিক ফোকাস থাকবে তারা গবেষণা দিয়ে কাজ করে তারা স্কিল ডেভেলপমেন্ট হবে, এর পাশাপাশি তাদের ইনকাম সোর্সটাও আসবে। তাহলে তারা কি হায়ার স্টাডিজের ক্ষেত্রে বা অন্যান্য বিষয় ক্ষেত্রে তারা আগিয়ে থাকবে। ফারিয়া জামান কি বলছিলেন? সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে আমাদের কার্যকরী সদস্য আনিকা তাবাসসুম ফারাবির সাথে কথা বলে আমরা এরকম একটা মডেলের কথা ভেবেছি যে দেখেন, আমাদের বন্ধু বান্ধবরা যখন বিদেশে পড়তে যায় তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ পায় বা পার্ট টাইম কাজ বা ইন ক্যাম্পাস জব আমরা যেটাকে বলি সেটা করার সুযোগ পায়। তো আমাদের ইশতেহারও এটা আছে যে ধরেন বিভাগগুলোতে যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থাকে, টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকে, গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট থাকে, সেগুলো যেন শিক্ষার্থীরাই হতে পারে। এছাড়া আমাদের আরেকটা দাবি আছে যেন সেন্ট্রাল লাইব্রেরি 24 ঘন্টা খোলা থাকে, বিভিন্ন হলগুলোতে যেন ফার্মেসি স্থাপন করা হয়। এই সমস্ত জায়গায় যেগুলো 24 ঘন্টা বা লঙ্গার পিরিয়ডের কাজ আছে, সেই জায়গায় শিক্ষার্থীরা যেন আপনার ইন ক্যাম্পাস জব বা পার্ট টাইম জব হিসেবে 4 ঘন্টা 5 ঘন্টা ভিত্তিক কাজ করতে পারে। এবং এই জায়গায় আমরা চিন্তা করব যদি আমরা নির্বাচিত হই একটা মডেল তৈরি করার, যে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা যে টিচিং অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরিতে, ফার্মেসিতে তারা যেন পার্ট টাইম জব
হিসাবে সাপ্তাহিক ভিত্তিতে কাজ করতে পারে। এবং এই জায়গায় আমরা তো আসলে সকল শিক্ষার্থী, অনেক শিক্ষার্থীর আসলে আর্থিক সমস্যা আছে, আমরা সবগুলো সমাধান করতে পারবো না। এবং আমরা আসলে কোনো এরকম দল না যেখানে আমরা আসলে অনুদান দিতে পারবো বা আসলে এরকম চ্যারিটি করতে পারবো। আমরা শিক্ষার্থীদের কোনো চ্যারিটি করতে চাই না। আমরা চাই যেন ওই যে ক্যাফেটেরিয়া, লাইব্রেরি, টিচিং অ্যাসিস্ট্যান্ট সব জায়গায় শিক্ষার্থীদের সুযোগ থাকে। তারা যদি চায়, কোনো কাজই ছোট নয়, তারা বিভিন্ন জায়গায়, আমাদের বন্ধু বান্ধবরাই যখন বিদেশে যায় তারা তো ক্যাফেটেরিয়ায় কাজ করে, তারা তো লাইব্রেরিতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। আমাদের বিশ্ববিদ্যালয় একটা আধুনিক বিশ্ববিদ্যালয় হতে গেলে সেই সমস্ত জায়গায় যেন আমাদেরও শিক্ষার্থীদের সুযোগ থাকে কাজ করার। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। মালিহা নামলা। ধন্যবাদ। যে আলাপগুলো এসেছে সেই সবগুলোই আসলে অনেক গুরুত্বপূর্ণ আলাপ। সেই আলাপগুলোর পাশাপাশি আরেকটা জিনিস থাকা উচিত আমি বলে মনে করি, যেটা আমি করব ইনশাল্লাহ যদি নির্বাচিত হই অথবা আমার প্যানেল করবে, সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের স্টার্ট আপের জন্য লোন দেওয়া এবং ট্রেনিং দেওয়া। আমাদের দেখা যাচ্ছে আমাদের ইউনিভার্সিটি ট্রেডিং এর জন্য সুবিধা, ব্যবস্থা করে দিবেন বিভিন্ন ব্যাংক থেকে। লোনটার জন্য একটা সিস্টেম ক্রিয়েট থাকবে যেখানে হচ্ছে যারা স্টুডেন্টদেরকে বৃত্তি দিতে চায় বা ফান্ডিং করতে চায়, তাদের সেই ফান্ডটা একটা সিস্টেমের মধ্যে থাকবে যে তারা চাইলে ওটা লোন হিসেবে স্টার্ট আপের জন্য খরচ করতে পারে। আর এটার জন্য ট্রেনিং দেওয়া যাবে। আমাদের ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে ছোট ছোট স্টল দেয় টিএসসির সামনে, এই জিনিসটাও অ্যালাউড না। এই জিনিসটার জন্য দেখা যাচ্ছে যে রেগুলার বেসিসে যখন স্টুডেন্টরা ট্রেডিং করে তখন প্রক্টর এসে উঠাই দিচ্ছে। তো ট্রেডিং এর জন্য যাতে আমাদের ক্যাম্পাসটা স্টুডেন্টদের জন্য একদম ওপেন হয়, তারা যেন তাদের মতো করে ট্রেডিং করতে পারে এবং যারা যেই সেক্টরে স্কিলড অথবা যারা যেই ডিপার্টমেন্টে পড়াশোনা করছে সেই রিলেটেড স্টার্ট আপ যেন করতে পারে, যেন তারা ভবিষ্যতে আসলে চাকরিও তাদের খোঁজার জন্য বেশি প্রেশার না লাগে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার কাছ থেকে শুনছি। ধন্যবাদ আপনাকে। আসলেই আমরা সবাই পার্ট টাইম জবের কথা বললাম। আসলে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু পার্ট টাইম জবের মতো কি আসলে পরিবেশ বর্তমানে আছে কিনা আমার বোধগম্য নয়। আসলেই একটি পরিবেশ আগে নিশ্চিত করতে হবে প্রথমে, তারপরে আমরা পার্ট টাইম জব কিংবা তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের দিকে যাব। অনেকে বলছেন টিউশনের কথা। আসলে দেখেন, আমি যেহেতু মফস্বলের সন্তান, কুড়িগ্রামে আমার বাসা, আমি দেখেছি যে 2000 শিক্ষার্থীর মাঝে কমপক্ষে 1 থেকে 150 শিক্ষার্থী যারা প্রথমে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ভর্তি হন, তারা আসলেই 3 মাস আসলে কিভাবে খাবেন, 3 মাস নিজের কেমন ভাবে আসলে ভরণ পোষণ চালাবেন সেটা নাই। আপনি হয়তো ডাইনিং আমরা 30 টাকা করে খাচ্ছি, আপনার মাসে আপনার যদি যে টাকাটা লাগবে সেই টাকাটা বিয়ার করার মতো তাদের পারিবারিকভাবে টাকা পয়সা নাই। তাহলে আসলে প্রথমে কি নিশ্চিত করা উচিত? আপনি প্রথমে এই যারা 100 থেকে 150 শিক্ষার্থী প্রথমে আসবে, যারা গরিব অসচ্ছল, তাদেরকে আসলে 3 মাস খাবারের ব্যবস্থাটা করে দেন। সেটি যারা অ্যালামনাই রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে, তাদের মাধ্যমে আপনি খাবারের ব্যবস্থা করে দেন। তাহলে তারা খাবার খাবে, তারা বিশ্ববিদ্যালয় হল অবস্থান করবে এবং তারা নিজেই যখন আপনার এই পরিবেশটা সুন্দরভাবে, তারা আবাসন সংকট থাকবে না, তারা সুন্দরভাবে স্বাস্থ্যসম্মত খাবার খাবে, তখন নিজের মতো করে সে টিউশনটাকে সংগ্রহ করতে পারবে। কারণ আমি যে প্রক্রিয়া অবলম্বন করি না কেন, আমি আসলেই মুখে বড় বড় কথা বলে গেলাম, সেটি যদি বাস্তবায়ন না করতে পারি তাহলে হচ্ছে না। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জাকসুর জায়গা থেকে আসলে সবকিছু তো আমার পক্ষে করা সম্ভব হয়ে উঠবে না। আমি সেই পরিবেশটা নিশ্চিত করতে যাই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন সেই পরিবেশটা সৃষ্টি হয়, তার মেধা মনন বিকাশ হয়, সেটি নিশ্চিত করতে হবে। তার মানসিক যে স্বাস্থ্য রয়েছে সেটিকে উন্নত করতে হবে। কারণ বিষয়টা হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা মানুষের বেড়ে ওঠার পিছনে একটা ইতিহাস আছে, গল্প আছে, বিভিন্ন জানা অজানা গল্প সবারই থাকে। এখন আমি যদি মানসিকভাবে ফিট না হতে পারি, তাহলে কিন্তু আমাকে দিয়ে কোনো ধরনের আসলে ডেভেলপমেন্ট সম্ভব না। তাহলে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে প্রথমে যে কাজটি করা উচিত সেটা হচ্ছে আমাদের মানসিক যে স্বাস্থ্য সেবাটা রয়েছে সেটা নিশ্চিত করা উচিত। প্রথম বর্ষে একজন শিক্ষার্থীকে প্রথম দিন থেকেই তাকে মানসিক স্বাস্থ্য সেবাটা কাউন্সিলিং করা উচিত। সে আসলে কিভাবে বেড়ে উঠছে, কার সঙ্গে মিশছে, সে কোন ধরনের পরিবেশের মধ্যে দিয়ে বেড়ে উঠছে, সেগুলো নিশ্চিত করা উচিত। আমরা যদি পরিবেশটা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা একদিন দেখতে পাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্নত মানের গবেষক হয়ে উঠবেন এবং তারা যে স্বপ্নে যে বিশ্ববিদ্যালয়ে আসছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন বলে আমরা প্রত্যাশা করি। জি, তারপর আমাদের আরো একটা প্রত্যাশা থাকবে, আপনাদের বিশ্ববিদ্যালয় নানান কারণে বিখ্যাত হয়ে থাকে, বিশেষ করে র্যাগিং এর কথা। আপনারা সেই শিক্ষার্থীদের সেই জায়গাটা, স্বস্তির জায়গাটা নিশ্চয়ই নিশ্চিত করবেন। আমরা শেষ করব একটা প্রশ্ন দিয়ে, তখন হয়তো একবার বলার সুযোগ পাবেন, শেষবারই বলার সুযোগ পাবেন। এবং আমরা দেখেছি আপনাদের বিশ্ববিদ্যালয়ে আরো একটি নতুন বিষয় যুক্ত হয়েছে যে ডোপ টেস্ট করাতে হবে। সেটি নিয়েও আমাদের একটি শঙ্কা ছিল, কোনো একজন শিক্ষার্থীর মাধ্যমে সেই বিষয়গুলো প্রশাসনিক ভাবে গিয়েছে।
এই যে সংকটের কথা বললাম, হয়তো আপনাদের সেখানে ইতিবাচক ভূমিকা থাকবে। আমরা শেষবারের মতো আপনাদের সবার কাছে যেতে চাই। মালিহা নামলা, আপনার কাছ থেকে শুরুটা করতে চাই। আমার আসলে প্রসঙ্গ তিনটি। একটি হচ্ছে যদি আপনি হেরে যান তাহলে কি করবেন, যদি জিতে যান তাহলে কি করবেন, এবং একটি ইতিবাচক বার্তা, সেটি নির্বাচন ঘিরে হতে পারে, সেটি আপনার ক্যাম্পাস ঘিরে হতে পারে আপনার বাংলাদেশ নিয়েও। তিনটি প্রেক্ষাপটেই একই সাথে শুনতে চাই শেষবারের মতো, এবং একই সাথে কোনো ধরনের কথা যদি আপনি যুক্ত করতে চান, বিশেষ করে ডোপ টেস্ট, র্যাগিং, ট্যাগিং। সোশ্যাল মিডিয়াতে অনেক নারীকে নিয়ে আপনাদের এখানে বুলিং করা হয় ট্যাগিং এর মাধ্যমে, সেটিও একটি শঙ্কা। ছোট করে বলবেন। ধন্যবাদ। ডোপ টেস্টের যে বিষয়টা বললেন, আসলে আমাদের ক্যাম্পাস এমন একটা ক্যাম্পাস যেটা আসলে মাদক গ্রহণের জন্য একটা সেফ হেভেন। আশেপাশ থেকে মানুষজন আসে এখানে মাদক গ্রহণ করতে, এবং এখানে মাদক সিন্ডিকেট এবং মাদকের অ্যাভেলেবিলিটি এত বেশি, এই বিষয়গুলো কিন্তু শিক্ষকদের দ্বারাই পৃষ্ঠপোষক, বিশেষ করে স্বৈরাচারের আমলের শিক্ষকদের দ্বারা। হলগুলোতে, ছেলেদের হলগুলোতে বিশেষ করে মাদক সিন্ডিকেটগুলো অনেক বেশি ছিল, যেগুলো এখনো পুরোপুরি ভাঙা সম্ভব হয় নাই। আপনি একটা শিক্ষার্থীকে ডোপ টেস্ট করায় নির্বাচন থেকে বাদ দিতে পারেন, কিন্তু এই সিস্টেমটা কে ভাঙবে? এই সিস্টেমটা তো ভাঙা লাগবে। আপনি আমাদের ক্যাম্পাসে একটা কাউন্সিলিং এর জন্য কোনো একটা ভালো জায়গা নাই যেখানে রিহ্যাবিলিটেট করা যাবে শিক্ষার্থীদেরকে। অনেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসে যারা আসলে মাদকাসক্ত থাকে না, কিন্তু এসে তারা এখানে মাদকাসক্ত হয়ে যায়। তো এই সিস্টেমগুলো ভাঙা লাগবে, এই সিস্টেমগুলোর পরিবর্তন লাগবে। আচ্ছা, জিতে গেলে, আমি যদি জিতে যাই তাহলে আমার একটা লম্বা ইশতেহার আছে। আমি শিক্ষার্থীদের পাশে যেভাবে থেকেছি তার থেকে দায়িত্ব গ্রহণ করে আরো বেশি থাকবো। সেখানে হেরে গেলে আমি আগে যেরকম ভাবে থাকতাম সেভাবেই থাকবো সবসময়, যখন যেখানে আমাকে প্রয়োজন, যেই সেক্টরের প্রয়োজন আমি থাকবো। বিশেষ করে যেই জায়গাগুলোতে সবাই কথা বলতে ভয় পায় বা যেই জায়গাগুলোতে আসলে মানুষ পাওয়া যায় না, সেই জায়গাগুলোতে আমি সবসময় থেকেছি এবং সেই জায়গাগুলোতে আমি সবসময় থাকবো। এবং যদি দায়িত্বটা আমার উপর দেওয়া হয় তাহলে আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা। শিক্ষার্থীদের যত সমস্যা আছে, যত যৌক্তিক দাবি আছে, সেগুলো বাস্তবায়নের জন্য আমি কাজ করব, শিক্ষার্থীদের সাথে মিলে কাজ করব এবং তাদেরকে ওপেন ফ্লোর দিব সব সময়, যাতে তাদের দাবিগুলোই উঠে আসে, তাদের দাবিগুলোই বাস্তবায়ন হয়। একটা ইতিবাচক বার্তা ভোটারদের জন্য, দেশের জন্য, ক্যাম্পাসের জন্য, যে কোনো কারোর জন্য। আমি সবাইকে আহ্বান করব যেন সবাই একটা ইতিবাচক, আচ্ছা হ্যাঁ, সবাই অবশ্যই ভোট দিতে আসবেন 11 তারিখে, এবং অবশ্যই আসবেন, যাকেই ভোট দেন নির্বাচনটা সফল করবেন। ধন্যবাদ। জি, শুনতে চাই আপনার কাছে নাজমুল ইসলাম লিমন। ধন্যবাদ। আপনি বললেন র্যাগিং ট্যাগিং এর যে বিষয়টা, আসলে 24 পরবর্তী সময়ে কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং ট্যাগিং এর যে বিষয়টা অনেকাংশে কমে গিয়েছে, কিন্তু এটি কিন্তু আসলে নির্মূল হয়ে ওঠেনি। যেহেতু আমরা জাকসুর নির্বাচন করতে যাচ্ছি, সেহেতু আমি একটা বিষয় বলতে চাই। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যারা নারী শিক্ষার্থী রয়েছেন তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছেন, কমেন্ট বক্সে এসে অশালীন মন্তব্য করা হয়েছে। কেন? এগুলো কিন্তু আসলেই আজকের ঘটনা না, এগুলো বিগত সময় ধরে পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোর কারণে কিন্তু আসলেই বিভিন্নভাবে নারী শিক্ষার্থীদেরকে কিন্তু হেয় করা হয়। আমাদের এখানে শিবিরের আমাদের প্রার্থী রয়েছেন, তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের 50% নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী, আসলে তারাও কিন্তু স্পষ্ট করতে পারে নাই যে আগামী দিনে জাহাঙ্গীরনগরের নারী শিক্ষার্থী আসলে কি ধরনের ক্যাম্পাস তারা বিনির্মাণ করতে চায়। আমি মনে হয় যে আমাদের প্রত্যেক যারা আমরা প্রার্থী রয়েছি, এটি আমাদের স্পষ্ট করা উচিত নারী শিক্ষার্থীদের জন্য, যে তারা তাদের পরিবারের কাছে, তাদের ভাইয়ের কাছে, তাদের বোনের কাছে যেভাবে একটা শিক্ষার্থী নিরাপদ থাকবে, আমরা যারা প্রার্থী রয়েছি তারা যেন তাদের সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারি, এই ধরনের ইশতেহার আমরা যেন দিতে পারি। এবং আরেকটি বিষয় বলতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের র্যাগিং ট্যাগিং ছিনতাই প্রতিরোধের জন্য আমি যদি নির্বাচিত হই তাহলে কুইক রেসপন্স সেন্টার গঠন করবো, যেখানে 24/7 আওতায় সহায়তা পাবে। আরেকটি বললেন যে মাদকের বিষয়, আপনি জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু ইয়াবা সিন্ডিকেটকে কেন্দ্র করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছিল, এবং সেখানে কিন্তু একটা বিশাল ইয়াবা সিন্ডিকেট, মাদক সিন্ডিকেট জড়িত ছিল। সে সময় কিন্তু একজন শিক্ষার্থী, আন্তর্জাতিক বিভাগের 45তম আবর্তনের এক শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান, তার গ্রাম থেকে উঠে আসা এক সন্তান, যিনি কিন্তু আসলেই সরকারের দেওয়া একটি ঘরে থাকতেন, তিনি বলতেন আমার সন্তান যেভাবে পোশাক পরিচ্ছদ পরিধান করে থাকে, আমার সন্তানকে সবাই বড়লোকের সন্তান ভাবতো, কিন্তু বাবা দেখেন আজকে আমি এই অবস্থায় আছি। তাহলে তাদেরকে কে আসলে মুস্তাফিজ হিসেবে তৈরি করলো, কারা মাদক সেন্টারের সাথে জড়িত করলো, এগুলো আমাদের খতিয়ে দেখা উচিত। আর জিতে গেলে আমি আমার যে ইশতেহারগুলো রয়েছে সেগুলো আমি সাধ্যমতো পূরণ করার চেষ্টা করব। আমি জিতে গেলেও শিক্ষার্থীদের সঙ্গে রয়েছি, হেরে গেলেও শিক্ষার্থীদের সঙ্গে আরো বেশি রয়েছি, তাদের সাথে বিগত সময় যে রাজপথে লড়াই সংগ্রামে ছিলাম, আগামী দিনে বেশি থাকবো বলে আমি প্রত্যাশা করি।
এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের বার্তা থাকবে 11 সেপ্টেম্বর ভোট কেন্দ্রে আসুন, আপনার যিনি যোগ্য প্রার্থী রয়েছে তাকে ভোটদানের মাধ্যমে মনোনীত করুন। আসুন সবাই পরিবর্তনের দিকে হাঁটি, আপনার একটি ভোট জাকসুর পক্ষে হোক, এটি আমার প্রত্যাশা। মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। জি, নাজমুল ভাই একটা কথা বলেছিল, সেই বিষয়টা একটু ক্লিয়ার করে তারপরে আমার বিষয়টা বলবো। সেটা হচ্ছে নির্বাচন কমিশনে আমাদের জাতীয়তাবাদী ফোরামের শিক্ষকরা ওখানে উপস্থিত ছিল। আমাদের প্যানেল ঘোষণার সময় তারা হচ্ছে অভিভাবক, তো তারা পরামর্শ দিয়ে আমাদেরকে সাহায্য করেছে যে আমরা কারা আসলে আমরা হচ্ছে বিগত 1 বছর সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভালো একটি কাজ করতে পারবো এবং আমরা হচ্ছে ভালোভাবে আমাদের এই বিষয়গুলা এগিয়ে নিয়ে যাব। এখন হেরে গেলে হার জিত তো সবারই থাকবে, এটা মেনে নিতে হবে, কারণ আমরা হচ্ছে এজিএস প্রার্থী হয়েছি 10 জন, তো জিতবে 1 জন, বাদ বাকি 9 জন একটু মন খারাপ হবে। কিন্তু আমি বলতে চাই যে আমাদের এই উন্নয়নের ধারাটি অব্যাহত থাকবে। আপনারা দেখেছেন যে আমাদের নিজের উন্নয়নের ধারা 2 দিন পরে আপনার একটা বাইক হবে, শোডাউন হবে, সেগুলো কি আরো বেশি বেশি হবে এরকম কিছু না? আপনারা দেখেছেন যে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল থেকে ভ্যাকসিনেশন প্রোগ্রামটি করেছি, আমাদের পুরো বাংলাদেশের মধ্যে এটা সব থেকে বড় প্রোগ্রাম ছিল। তো আমরা চেষ্টা করব আমাদের দল থেকে বা আমাদের হচ্ছে পার্সোনালি আমরা যেটা করতে পারি, ইনশাল্লাহ আমরা এই উন্নয়নের ধারাটি অব্যাহত রাখবো। এর পাশাপাশি আমরা ফিমেল শিক্ষার্থীদের জন্য একটা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছিলাম এবং শেষে একটি কথা বলবো যে আপনারা যত ভাই এবং বোনেরা আছেন জাকসুকে ছেড়ে কেউ যেন না। আমাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমাদের পরবর্তী 1 বছর সময়ে আমরা জাকসুকে কিভাবে গড়ে তুলবো সেটা হচ্ছে আপনাদের একটি ভোটের মাধ্যমেই এটা হচ্ছে নির্ধারিত হবে। ধন্যবাদ, শুনতে চাই আপনার কাছে। জি ধন্যবাদ। প্রথমেই একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই। আমার সহবক্তা নাজমুল বললেন যে আমাকে সে মেনশন করলেন, সেখানে আসলে ইসলামী ছাত্র শিবিরে যদিও নারী প্রার্থী নেই, কিন্তু ইসলামী ছাত্র শিবির সমর্থিত শিক্ষার্থী জোটে 6 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং আসলে আমরা আমাদের মূল্যবোধ চর্চা করি। আমরা এখানে বলতে চাই যে আসলে নিজের মূল্যবোধ চর্চা করতে পারে সে অন্যের মূল্যবোধকে সম্মান করতে পারে। যে মানুষ তার নিজের জীবনকে, নিজের মা, নিজের বোনকে সম্মান করতে পারে, সে তার সহপাঠী, তার জুনিয়র বোন এবং সিনিয়র বোনকে সম্মান করতে পারে। তাই এই জায়গায় আমাদের অবস্থান সম্পূর্ণ ক্লিয়ার। পাশাপাশি জায়গাটা নিশ্চিত করে আপনারা কেন নারী প্রার্থীদের আপনাদের প্যানেলে যুক্ত করেন না? আমাদের প্যানেলে 6 জন নারী প্রার্থী রয়েছে, 6 জন নারী প্রার্থী রয়েছে, এটা আসলে সবাই দেখেছে। এবং আমাদের এজিএস মেল থেকে শুরু করে আমরা সকল পদে আমাদের যে পদে নারী দেওয়া দরকার সকল পদে 6 জন নারী প্রার্থীকে আমরা অগ্রাধিকার দিয়েছি এবং তারা ক্যাম্পাসে বিভিন্ন সময় ভূমিকা রেখেছে। কয়েকটি প্রশ্ন ছিল আপনার কাছে, জিতে গেলে কি করব, হেরে গেলে কি করব। যেহেতু নির্বাচন অবশ্যই হার জিত থাকবে। জিতে গেলে আমার সব থেকে বড় ইশতেহার যা থাকবে, আসলে আমি বারবার বলছি আসলে জাকসুতে আমার ক্ষমতা কি সেটা প্রশ্ন আমার কাছে ক্লিয়ার করেনি। তো এখানে আমার সব থেকে বড় জায়গা থাকবে যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টকে আমি চেঞ্জ করতে চাই। কারণ আপনি দেখেন আমার বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হলের ডাইনিংয়ে ক্যাম্পাস থেকে 4 লাখ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, কিন্তু সে ভর্তুকিটা কিন্তু আমি ব্যবহার করতে পারছি না। সেখানে আমরা 30 টাকা দিয়ে মানে পৃথিবীর সব থেকে নগণ্য মানের খাবার আমরা মনে হয় খাচ্ছি, পৃথিবীর সব থেকে খারাপ মানের ডাল মনে জাহাঙ্গীরনগর হলগুলোতে পাওয়া যায়। তো এখানে আমি যদি একটু ম্যানেজমেন্টটাকে চেঞ্জ করতে পারি, আমার ডাইনিংয়ে ক্যাম্পাস থেকে কর্মচারী নিয়োগ দেওয়া আছে, সকল ব্যবস্থা করা আছে, গ্যাস দেওয়া আছে। তো আমি যদি এই ম্যানেজমেন্টটাকে চেঞ্জ করতে পারি, আমি আমার কাছে মনে হয় সুন্দর একটি জাহাঙ্গীরনগর করতে পারবো। আর যদি হেরে যাই, আমার কাছে মনে হয় কেউ আমার প্রতিদ্বন্দ্বী না, সবাই প্রতিযোগী। তো আমার যে আইডিয়াগুলো ছিল সেগুলো আমি তাদের কাছে শেয়ার করব এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে সবসময় কথা বলে যাব, হোক সেটা জাকসুতে, হোক সেটা রাজপথে। আর আরেকটা বিষয় একটু বলতে চাই যে আসলে নারীদের নিয়ে আরেকটা বিষয়, যে আসলে বুলিং ট্যাগিং নিয়ে কথা হচ্ছিল। এই জায়গায় আমরা আমাদের ইস্তাহারে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, কেন্দ্রীয় সাইবার সিকিউরিটি সেল গঠন করা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আমরা জানি যে আসলে ইতিমধ্যে আমাদের জাকসুকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন নারী প্রার্থী এবং পুরুষ প্রার্থীরাও সাইবার বুলিং এর শিকার হচ্ছে, যা আসলে একজন মানুষের মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য খুবই ইতিবাচক হিসেবে মানে খুবই কাজ করে। তো সেক্ষেত্রে এই বিষয়টা কাম্য না। আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বাংলাদেশ পুলিশের সাইবার সিকিউরিটি সেলের মাধ্যমে একটি কেন্দ্রীয় সাইবার সিকিউরিটি সেল গঠন করে এই সাইবার নিরাপত্তা সবাইকে নিশ্চিত করা হোক। আর একটি প্রত্যাশার কথা বলতে চাই, কথা একটু জিজ্ঞেস করি, ছোট করে একটা। অনেকে বলে যে আপনাদের একটা বট বাহিনী আছে সোশ্যাল মিডিয়াতে, মানে আপনাদের একটা বট বাহিনী আছে সোশ্যাল মিডিয়াতে, এবং এই যে আপনি বুলিং এর কথা বললেন বা বিভিন্ন ধরনের একটা কমেন্টে গিয়ে বিভিন্ন যে রিপ্লাই করা, এটা আসলে ক্রমান্বয়ে হচ্ছে, আপনি কি এটা বিশ্বাস করেন? জি, এটা সম্পূর্ণ একটি ভুল তথ্য যে আমাদের একটি বট বাহিনী আছে। আপনি যদি ইতিপূর্বে বিগত কয়েকদিন সোশ্যাল মিডিয়ার দিকে দেখেন যে কারা আসলে আমাদের অনেক বন্ধু সংগঠনে বিভিন্ন পোস্ট পদবী ধারী নেতারাই এই কমেন্টগুলো করছে এবং তার একটি
সুন্দর একটি পিডিএফ ফাইল আমাদের ডাকসুর জিএস প্রার্থী ফরহাদ ভাই মিডিয়ার সামনে উপস্থাপন করেছে। তাই আসলে আমরা বলতে চাই যে আসলে আমাদের একটি বট বাহিনী যারা বলছে তাদের বট বাহিনী তারা যেন কন্ট্রোল করে। আর যদি আমরা এই ধরনের কাদা ছড়াছড়ি চালাতে থাকি তাহলে আসলে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে আমাদের অগ্রযাত্রা সেটা আসলে ব্যাহত হবে। একটা প্রত্যাশা বলে শেষ করতে চাই, আসলে আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় সাংস্কৃতিক রাজধানী। তো আমরা এত বছর দেখেছি যে সকল ধারার সুস্থ সংস্কৃতিকে আসলে বাধাগ্রস্ত করার জন্য ফেসিবাদ কায়েম ছিল। যখন ফেসিবাদের কাঠামো ভেঙে গেছে আমরা চাই সকল ধারার সুস্থ সংস্কৃতিকে সাথে নিয়েই সুন্দর একটি সমৃদ্ধ জাহাঙ্গীরনগর করতে। ধন্যবাদ। তৌহিদুল ইসলাম নিবিড় ভূঁইয়া। ধন্যবাদ। প্রথমে আছি আমরা জিতে গেলে কি করবো, হেরে গেলে কি করবো। আমরা জিতে গেলেও জিতে যাবো, হেরে গেলেও হেরে যাবো, কারণ আমি এখানে আই নো ইচ এন্ড এভরিওয়ান পার্সোনালি এখানে যারা বসে আছে। সো এখানে যদি ভাই ইলেক্টেড হয় বা আমার বান্ধবী বন্ধু যে ইলেক্টেড হোক না কেন, আমরা তার পাশে থাকবো, তার পাশে থেকে তাকে বুদ্ধি পরামর্শ সহযোগিতা আমি যে ম্যানিফেস্টো দিয়েছি সেটি তাকে বুঝাবো যে এটা কেন ইম্পর্টেন্সটা রয়েছে। সো আশা করি হচ্ছে আমরা সবাই একসাথে যদি কাজ করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা আমূল পরিবর্তন আনা সম্ভব। এবং আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছোট সমস্যা থেকে একদম বড় সমস্যা প্রত্যেকটা সমস্যার সমাধান সম্ভব, এবং এটা ফিজিবিলিটি আমি চেক করে দেখেছি যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা থাকে। এখন কথা হচ্ছে আপনি সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা থাকবে কিনা, একই সাথে শিক্ষার্থীদের যে অধিকারের যে কণ্ঠস্বরটা আর একটু ভারী হবে কিনা, তাহলেই কিন্তু সম্ভব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যত ধরনের সমস্যা আছে ডাইনিং ক্যান্টিন থেকে শুরু করে শিক্ষক নিয়োগ প্রত্যেকটা জায়গায় যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা মনে করি যে এই সব সমস্যার সমাধান করা সম্ভব। এবং আমি লাস্টে একটা বার্তা দিতে চাই যে আমরা যারা ভোটাধিকারের এই লড়াইটা করছি, আমরা যারা জাকসুকে নিয়ে এতদিন মিটিং মিছিল করেছি এই অধিকারটা আদায় করে নেওয়ার জন্য, এই লড়াইটা আমার একার না, এই লড়াইটা আমার, আপনার, আমাদের। আমরা এই লড়াইয়ে যাতে সবাই জিততে পারি তাই 11ই সেপ্টেম্বর ঘরে বসে না থেকে, বাসায় না যে আপনারা ভোট কেন্দ্রে আসুন। আমরা চাই আমরা আপনাদের ওয়াদা দিতে পারি, আমরা আপনাদের একটা কথা বলতে পারি যে আমরা এখানে যারা রয়েছি প্রত্যেকটা মানুষ চেষ্টা করব যে যাতে করে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেখানে ভোট কেন্দ্র রয়েছে সেখানে যাতে সুন্দর একটি পরিবেশ থাকে, সেটার জন্য আমরা সর্বোচ্চ ভোকাল থাকবো। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যতভাবে প্রেসার দেওয়া যায় আমরা ততভাবেই দিব, যাতে করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাটা নিশ্চিত করা যায়, যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থী তার ভোটের যে অধিকার সেই অধিকারটি প্রয়োগ করতে পারে। সো এই ক্ষেত্রে আমি বলবো লাস্ট একটা বার্তা, আপনারা সবাই ভোট দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু আপনারা ভোট দিবেন। ধন্যবাদ। ফারিয়া জামান নিকি। অনেকগুলো প্রশ্ন করছেন, এটা এত শর্টে কিভাবে উত্তর দিব জানি না। ভাই মন খারাপ করবে কিনা জানি না, ওনার কথাটা বলে আমি বাকি প্রশ্নগুলোর উত্তর দিব। কেন্দ্রীয় সাইবার সেল গঠন করে আসলে কি হবে, যেখানে সাইবার বুলিং এর অপর নাম আলবটর বলে ফেসবুকে মানুষ যে ফেক আইডি গুলো থেকে কমেন্ট করা হয় এবং অনেক বেশি কমেন্ট করা হয় সেটাকে আলবটর নাম দেয়, এবং বিভিন্ন পেজ থেকে কমেন্ট করা হয়। এবং কার সাথে ধরেন শিবিরের যদি আমি শিবির শব্দটা দিয়ে যদি আমি কোনো পোস্ট দিই, আপনারা দেখতে পারবেন শত শত রিয়্যাক্ট, শত শত কমেন্ট শুধুমাত্র শিবির শব্দ দিয়ে আমি কোনো পোস্ট দিলে সেটার পরে আসে। তো সেই জায়গায় আসলে কেন্দ্রীয় সাইবার সেল গঠন করে আপনারা সাইবার বুলিং কিভাবে নিরসন করবেন আমি জানি না। আচ্ছা, ডোপ টেস্টের প্রসঙ্গটি আসছিল, এটা নিয়ে আমার একটু আলাপ আছে। সেটা হচ্ছে যে ডোপ টেস্টের বিষয়টিতে না যারা ড্রাগ ইউজার তাদেরকে ক্রিমিনালাইজ করা হয়, কিন্তু এই যে মাদক সিন্ডিকেট আছে, মাদক ব্যবসায়ী আছে, যেগুলো আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষকদের মদত ছাড়া কখনো সম্ভব না, সেই জায়গাটায় ক্রিমিনালাইজ করা হয় না। আমি আজকাল দেখতে পারি বিভিন্ন ভিডিওতে রুমে কেউ ধরেন গাঁজা খাচ্ছে, তাকে 5টা ক্যামেরা নিয়ে যে দিয়ে তার ভিডিও করা হয়। এরপরে দেখা যায় যে সে ছেলেটার তো জীবন শেষ হয়ে যায়। সে যদি সেখানে একবার বা দ্বিতীয়বার গাঁজা খায় তার জীবন সারা জীবনের জন্য তার জীবনটা শেষ হয়ে যায়। এই জায়গায় সে ছেলেটাকে কি আমাদের ক্রিমিনালাইজ করার কথা ছিল, নাকি তাকে কোনো এক ধরনের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আনার কথা ছিল? আরেকটু বলতে চাই যে দেখেন মানুষ আসলে মাদক কেন নেয়। আপনি যদি দেখেন একটা ইঁদুরের গবেষণা ছিল যে যখন মানুষ একা থাকে, যখন মানুষ তার জীবনে কোনো উদ্দেশ্য খুঁজে পায় না, তার জীবনে কোনো ধরনের আনন্দ খুঁজে পায় না, তখনই মানুষ ড্রাগ নেয়। তাহলে বিশ্ববিদ্যালয়গুলো মানুষের একাকিত্ব, মানুষের যে সেলফ ওয়ার্থ আছে সেটা পূরণ করতে আসলে কি কি পদক্ষেপ নিয়েছে? এই ডোপ টেস্টের মাধ্যমে আপনি আসলে যারা ইউজার থাকে তাদেরকে ক্রিমিনালাইজ করবেন। এখানে আমার জন্য এটা কষ্ট লাগে সেই জায়গা থেকে যে ধরেন ওয়ার অন ড্রাগস আসলে যে কি করতে পারে এটা তো আমরা আওয়ামী আমলে দেখেছি। যেমন ধরেন আব্বু তুমি কান্না করছো যে সেই যে ঘটনাটা, এটাও তো একটা ওয়ার অন ড্রাগস কে পলিটিক্যালি ইউজ করার মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, আমি শেষে বলতে চাই আমি নির্বাচিত হলে কি করব আর হেরে গেলে কি করব। আমি নির্বাচিত হয়ে গেলে আমার যে দাবিগুলো আছে যেগুলো পূরণ হয় না, যেমন ধরেন বটতলার ওয়াশরুমের কথা, এটার আমি দাবি জানিয়েছি 1 বছর আগে মেয়েরা রাত দখল নাও সেই প্রোগ্রাম থেকে, পূরণ হয়নি। অনেকবার স্মারকলিপি দিয়েছি, ভিসি স্যারকে 1-to-1 কনভারসেশনে বলেছি, পূরণ হয়নি। স্যার বলেছে 7 দিনের মধ্যে 1 মাসের মধ্যে করে দেব, কিন্তু করে নাই। যদি আমি ইলেক্টেড হই
আমি যে সে দাবিগুলো শিক্ষার্থীদের প্রায়োরিটির ভিত্তিতে শিক্ষার্থীরা কোনটা আগে চাই সেটা আমি উত্থাপন করবো। আর যদি রিলেটেড নাও হই, গত অনেক বছর এটা করে আসতেছি, আমি সেটা করে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। একটা ইতিবাচক বার্তা দিয়ে সবাইকে বলতে চাই যে দেখেন, বিভাগগুলোতে যে ভোটগুলো হয়েছে সেটা আসলে কিভাবে হয়েছে আমরা সবাই জানি। বিভাগের ভোটগুলোতে যারা নির্বাচিত হয়েছে সেটা কোনো ফাংশনিং বডি হতে পারে নাই। কেন হতে পারে নাই? কারণ আমরা অনেকদিন ভোট না দিয়ে, ভোটের প্র্যাকটিস না দিয়ে নেতা নির্বাচন কিভাবে করতে হয়, কাকে নির্বাচন করতে হয়, এই প্র্যাকটিসটা থেকে অনেক দূরে সরে গিয়েছি। তো আপনাদের বলতে চাই যে আপনারা নন বায়াস ওয়েতে একটা ইনফর্ম ডিসিশন নিয়ে 11 তারিখে সবাই অবশ্যই ভোট দিতে যাবেন, কারণ 33 বছর পর জাকসু হচ্ছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা, আপনারা এই ইতিহাসের অংশ হন। এটা আমাদের সকল শিক্ষার্থী এবং সকল প্রার্থীদের দাবি। জি, ধন্যবাদ ফারিয়া জামান নিকি, ধন্যবাদ তৌহিদুল ইসলাম, নিবির ভুইয়া, ফেরদৌস আল হাসান, মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, নাজমুল ইসলাম লিমন এবং মালিহা নামলা। আপনারা সবাই সময় দিয়েছেন আমাদের এই আয়োজনে ইয়েস টু পলিটিক্স, এবং আপনাদের জন্য অনেক শুভাশিস রইল, শুভকামনা রইল, এবং আমাদের বিশ্বাস যে 33 বছর পরে জাকসু নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের তো অনেক প্রত্যাশা রয়েছে, আমাদেরও আপনাদেরকে নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে। যেই জিতে যাবেন কিংবা যেই হেরে যাবেন, আপনাদের প্রত্যেককে নিয়ে কিন্তু আমাদের প্রত্যাশা, কেননা আপনারা প্রত্যেকটা মানুষ এক একটা বাংলাদেশ, আপনারা প্রত্যেকটা মানুষ এক একটা লাল সবুজ, আপনারা প্রত্যেকটা মানুষ সবুজ এবং লাল, এবং আপনারাই হচ্ছে বাংলাদেশ। আপনারা জিতে গেলে আমরা জিতে যাই, আপনারা জিতে গেলে বাংলাদেশ জিতে যায়। ফলে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতার মতো আমরা আসলে বলতে চাই না, যেখানে হচ্ছে বষ্টুমি কিংবা নাদের আলী কিংবা বরুণা কেউ কথা না রাখলেও আমরা বিশ্বাস করি আপনারা আমাদের জন্য 33 বছর পরে কথা রাখবেন, সেই প্রত্যাশা রাখছি। এবং আপনাদের জন্য আরো একবার শুভাশিস রেখে আমরা আমাদের এই আয়োজন শেষ করতে যাচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম ইয়েস টু পলিটিক্সে, যেখানে আমরা প্রশ্নের উত্তর খুঁজি শুধুমাত্র ভোটের জন্য নয়, ভবিষ্যতের জন্য। যে ভবিষ্যৎটা আসলে শিক্ষার্থীদের সুনিশ্চিত এবং যে ভবিষ্যৎ, সুপরিকল্পিত ভবিষ্যৎ রয়েছে, সেটি আসলে নিশ্চিতের জন্য। ফলে সেখানে আসলে সকলের জিতে যাওয়াটা খুব জরুরি, এবং সেই জিতে যাওয়ার ক্ষেত্রে এবং বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের এই শিক্ষার্থীরা তারা আসলে অগ্রগণ্য ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করতে চাই। এবং যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আরো একবার শুভাশিস জানিয়ে, তাদেরকে আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আহমেদ রেজা শেষ করছি আমাদের এই আয়োজন ইয়েস টু পলিটিক্স। দেখা হবে আগামীকাল এই ক্যাম্পাস থেকেই ঠিক 3:30টায়। হয়েছে? ওকে।